আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আর এই গল্পটি অনেক 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 সুন্দর একটি গল্প। আশা করি গল্পটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। গল্পটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। কথাগুলো বলে মসজিদ খালু তার গলায় ঝুলানো ফোনটা কানে নিয়ে চলে গেলেন কথা বলতে। খালু আসলে একটু অন্য কিসিমের লোক। তার ছোটোখাটো একটা ব্যবসা আছে। অতি ব্যস্ত মানুষই তাকে বলা চলে। বিয়ে শাদী বা গুরুত্বপূর্ণ কোনো অকেশন ছাড়া তার আর দেখা মেলা যায় না। যতটুকু সময়ই তাকে দেখা যাবে তার গলায় ঝুলানো ফোনটা কানেই দেখা যাবে। ফোনে কথা বলতে থাকলে তার হুঁশ থাকে না। বিগত 3 বছরে তার 4খানা মোবাইল খোয়া গেছে। তিনি চারটা মোবাইল হারিয়েছেন ছিনতাইকারীর কবলে পড়ে। কথাতে তিনি এতই মশগুল ছিলেন যে তার হাতের উপর থেকে ফোন নিয়ে ছিনতাইকারী উধাও হয়ে গিয়েছে। তারপর সে টের পেয়েছে তার ফোন খোয়া গেছে। বলতে গেলে তার একটু খেয়াল কম। এত কিছুর মাঝেও আমার খালামণিকে সে প্রচুর ভালোবাসে, সাথে হালকা পাতলা ভয়ও পায়। খালামণি রেগে গেলে খালু তাকে শামিমা বেগম বলে ডাকে। যতই জার্নি করে আসি না কেন, গ্রামে আসলে ক্লান্ত থাকলেও তা গায়ে খুব একটা লাগে না। গ্রাম্য পরিবেশ মনকে ফুরফুরে বানাতে বাধ্য করে। আমার মতে মনে ক্লান্তি হলো আসল ক্লান্তি। মন যখন ক্লান্তি থেকে কয়েকশো গজ দূরে থাকে, তখন দেহের ক্লান্তিও জানালা দিয়ে পলায়ন করে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সুমন আপুকে কল করে বলি আমরা এসে পড়েছি। সুমন আপুকে বলি আমাদের নানুবাড়ি চলে আসতে। নানুবাড়ি আর দাদুবাড়ির দূরত্ব কম হওয়ায় একটু সময় পরে সুমন আপু, সোমাইয়া আর রাখিকে নিয়ে চলে আসে। আমি রুমে এসে দেখি সাধু ঘুমাচ্ছে। ওকে টেনে টুনে ঘুম থেকে উঠালাম। সাধু ঘুম থেকে উঠে ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, বোন, আমি কি কোন জন্মে তো সতী না ছিলাম? সতী না হইলেও এই জন্মে তো আমার বান্ধবী। আর তোরে কি এই জায়গায় আমি ঘুমানোর লেগে আনছি? তো কি আমারে কুতকুত খেলতে আনছস? তোর ভাইয়ের তো এখনই বিয়া হইয়া যাইতাছে না, এ না হইল আমার বান্ধবী? ঠিক কইছস, তোরে কুতকুত খেলতেই আনছি। ওঠ তাড়াতাড়ি, সুমন আপুদের নিয়ে কুতকুত খেলমু। কতদিন খেলি না? কতদিন ধইরা তো ছোটবেলার মতো সবার সামনে সেন্ডু গেঞ্জি আর হাফ প্যান্ট পইরা ঘুরোস না। এখন মন চাইলে কি ওইগুলোও পইরা ঘুরবি? হ, আমার মন চাইলে পড়মু, তোর সমস্যা? দোস্ত, ইমেজিন কর তুই সেন্ডু গেঞ্জি আর হাফ প্যান্ট পইরা ঘুরতাছস, কেমন দেখাইব? কথাটা বলে সাধু হু হা করে হাসতে হাসতে একেবারে কুপকাত হয়ে গেল। এর মধ্যে আমার সাধুর কয়েক দফা মারামারিও হয়ে গেল। দুজন মারামারির পর্ব শেষ করে একসাথে বাইরে আসলাম। এসে দেখি সুমন আপুর খেলার জন্য উঠোনে মাটিতে দাগ কেটে ঘরের মতো সাজিয়েছে। আসলে কুতকুত ছোটবেলা 2-1বার খেলছিলাম, তাই স্পষ্ট করে কোনো কিছু মনে নেই। গ্রামে এসে উঠোনে খালি পায়ে যখন হাঁটছিলাম তখন হঠাৎ করে মনে হলো এখানে দাগ কেটে কুতকুত খেলা যায়। তাই প্ল্যান করলাম। সুমন আপু দেখিয়ে দিল কিভাবে খেলতে হবে। আকাশের দিকে তাকিয়ে অথবা চোখ বুজে দাগ কাটা ঘরগুলো পার করতে হবে। দাগে পা লাগলে যে আউট হয়ে যাবে। এক এক কদম ফেলার সাথে সাথে মুখে বলতে হবে আছি নাকি। একে একে সবাই খেলতে শুরু করলাম। সাধুর আগে আসলো আমার পালা। উপরে আকাশের দিকে তাকিয়ে আমি প্রথম কোর্টে পা রেখে বললাম আছি নাকি। তারপর পরের কোর্টে আবারও পা ফেলে বললাম আছি নাকি। ওরাও সাথে সাথে হ্যাঁ হ্যাঁ করছে। কয়েক ঘর পার করার পর লক্ষ্য করলাম কারো কোনো শব্দ নেই। হঠাৎ করে কোনো কিছুর সাথে ধাক্কা লেগে মাটিতে ধপ করে বসে পড়লাম। তৎক্ষণাৎ পেছন থেকে খিলখিলিয়ে সবার হাসির শব্দ পেলাম। সামনে তাকিয়ে দেখি আলাবি ভাইয়া দাঁড়িয়ে আছে। লক্ষ্য করলাম আমি খেলার কোর্ট থেকে না হলেও 10 হাত দূরে। তখন আলাবি ভাইয়া বলে উঠল, এই পৃথিবীতে আছো তো তুমি? আমি বসা থেকে দাঁড়িয়ে জামা ছাড়তে ছাড়তে তার দিকে কটমট করে তাকালাম আর বলে উঠলাম, চোখে কি কম দেখেন নাকি? ও, চোখে তো আপনি কমই দেখেন। বেশি দেখলে তো ডাক্তার আপনাকে চশমা দিত না। কথাগুলো আমার বলতে দেরি, কিন্তু তার হুঙ্কার ছাড়তে দেরি হয়নি। তিনি অগ্নিমূর্তি হয়ে বলে উঠলেন, এই মেয়ে, কি বললে? আমি চোখে কম দেখি? তার এমনভাবে বলায় আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। তিনি আবারও বলে উঠলেন, চোখে যদি কমই দেখতাম তাহলে তোমার জায়গায় আমি থাকতাম, ইডিয়েট। বলেই উনি কালো ফ্রেমের চশমাটা তার এক আঙ্গুল দিয়ে একটু ঠেলে নিলেন। তারপর হনহন করে বাড়ির ভেতরে চলে গেলেন। আলেবি ভাইয়ের প্রস্থানের সঙ্গে সঙ্গে চারদিকের হাসি রোল পড়ে গেল। ওরা সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। সাধু বলল, বান্ধবী, আর একটু খেলবি কুতকুত? লাস্টের শব্দটাও একটু ব্যঙ্গ করেই বলল। তখন কোথা থেকে যেন মোর্শেদ খালু এসে হাজির হলেন, সাথে তার বিখ্যাত ফোনে রিংটোন নিয়ে। দয়াল তোর লাইগারে।
দেখি সে বাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশ করছে আর তার গলায় ঝোলানো ফোনটা বেজে চলেছে। এরকম মুহূর্তে এরকম একটা ফোনের রিংটোন আমার মেজাজ 104 ডিগ্রি করে দিল। রাগে দুঃখে ওখান থেকে চলে আসলাম। এসে ফ্রিজ খুলে 1 লিটার ঠান্ডা পানির বোতল বের করে বোতলে মুখ লাগিয়ে ঢক ঢক করে পানি খেতে শুরু করলাম। চারদিক থেকে মাগরিবের আজানের ধ্বনি কানে বাজছে। সন্ধ্যা নেমে এসেছে বলে সুমনা আপু, সুমাইয়া আর আখিকে মামি ওদের বাড়ি যেতে দেয়নি। রাতের বেলা আমরা সব একসাথে খেতে বসেছিলাম। তখন আমার নানা ভাই মোর্শেদ খালুকে উদ্দেশ্য করে বলল, মোর্শেদ, ফোনটা যদি গলা থেকে নামিয়ে রুমে রেখে আসতে তাহলে মনে হয় ভালো হতো। আমার পাশেই ছিল সাধু। নানা ভাইয়ের কথা শুনে মুখ চেপে হাসতে দেখলাম ওকে। সুমন আপু, সুমাইয়া আর রাখিও দেখি হাসছে। তখনই খালু বলে উঠল, জি আব্বা, রেখে আসছি। আসলে খালু তার ব্যবসাটা একাই সামলায়। সে মনে করে সে দূরে থাকলে তার কর্মচারীরা কাজে গাফিলতি করবে। সেজন্য একটু পরপর সে ফোন দিয়ে সব খোঁজখবর রাখে। রাতের খাওয়া দাওয়া শেষে আমরা যে যার যার রুমে চলে গেছিলাম। সবাই অন্যদিনের তুলনায় আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল, কারণ পরশুদিন যেহেতু গায়ে হলুদ, কালকে থেকে টুকটাক কাজ শুরু করে দিতে হবে। আমার রুমে আমি সহ সাধু, সুমনা আপু, সুমাইয়া আখি আর রাফিদা আপুকে ঘুমানোর জন্য দেওয়া হয়েছে। দুই বান্ধবী এক হলে আমাদের কথা শেষ হয় না। আর আজ তো আমরা 5 থেকে 6 জন একসাথে এক রুমে ঘুমাবো। ঘুম তো হবেই না, বরং গল্প হবে বেশি। খাটের উপরে বসে আমরা সবাই গল্প করছিলাম, মাঝে একটু গানের কলিও খেলেছি। প্রায় 10:30টার দিকে রাফিদা আপু বলে উঠল, সাদিয়া, জুই, এখন ঘুমাই চল। এখানে তো সকালবেলা করে ঘুমানো যাবে না, তাড়াতাড়ি উঠতে হবে। তখন সুমনা আপু বলল, আচ্ছা তোমরা শুয়ে পড়ো, আমি একটু বাথরুমে যাব। ও মা, টুরু সাহস দেখি তোমার। আমরা গ্রামে থেকে অভ্যস্ত তো তাই, কিন্তু এখন আর বাইরেরটায় যাব না, ভিতরের বাথরুমে যাব। আমিও যাবো। তোমরা কেউ যাবা? না, যাও তোমরা। সুমনা আপু আর আখি ওয়াশরুমের জন্য চলে গেলে আমরা যে যার বালিশ ঠিক করে শুয়ে পড়লাম। ওরা বাইরে যাওয়ায় প্রায় 5 থেকে 6 মিনিট পরে বিকট চিৎকার ভেসে আসলো, ও মা গো! আমি, রাফিদা আপু, সাধু আর সুমাইয়া দরফুরিয়ে উঠে পড়লাম, কারণ কণ্ঠ শুনে বুঝতে অসুবিধা হলো না এটা সুমনা আপু আর আখির কণ্ঠ। তাড়াতাড়ি করে আমরা বাইরে বের হয়ে আসলাম। বাইরে এসে দেখি আমাদের উঠোনের আম গাছটার উপর মোর্শেদ খালু বসে ফোনে কথা বলছেন। পরনে তার হাঁটু পর্যন্ত একটা সাদা কালো শর্ট প্যান্ট, গায়ে তার সেন্ডু গেঞ্জি। নিচে খেয়াল করলাম তার লুঙ্গি আম গাছের তলায় রাখা। উঠানের মাঝখানে চোখ বোলাতে দেখি আখি আর সুমনা আপু একটা আরেকটার হাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে কী যেন বলছে। ওদের কাছে যেতে বুঝতে পারলাম ভয়ের চোটে ওরা মুখ দিয়ে সুরা বলার চেষ্টায় আছে, কিন্তু মুখ দিয়ে যে ওদের কি বের হচ্ছে ওরা নিজেরাই জানে না। আখি বলছে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। সুমন আপু চোখ বুজে বুজে বলছে আল্লাহ আল্লাহ। অতি শোকে যেমন পাথর হয়, ওরা হয়েছে অতি ভয়ে পাগল। এখানে যে কি হয়ে যাচ্ছে সেদিকে মোর্শেদ খালুর কোনো চিন্তাই নেই। আমরা 4 জন এগিয়ে গিয়ে ওদের দুজনকে ধরলাম। তখন পিছনে দেখি বাড়ির সবাই এসে পড়েছে। নিয়াজ ভাইয়া, আলাবি ভাইয়া, সজল ভাইয়া, মামা, মামি, কেবল নানা ভাইকে দেখা যাচ্ছে না। হঠাৎ করে মোর্শেদ খালু বলল, কি হয়েছে, তোমরা বের হয়ে এসেছো কেন? খালামণি চেঁচিয়ে বলে উঠল, এ কি অবস্থা তোমার? বোধবুদ্ধি কি সবই লোপ পেয়েছে? তখন খালু ধীরে সুস্থে নেমে এসে তার লুঙ্গিটা ভালো করে পরে বললেন, আরে হয়েছে কি, ফোনে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, বুঝেছ? তখন উঠোনে ঘুরতে ঘুরতে আম গাছটা চোখে পড়ল। উঠে গেলাম আম গাছে। আরে তুমি তো জানো না, একেবারে 4G নেটওয়ার্ক ওখানে। লুঙ্গি পরে তো গাছে উঠতে পারছিলাম না, তাই ওটা খুলেই উঠে পড়েছি। একেবারে উদ্ধার করেছো আমায় তুমি। ও শামিমা বেগম, রাগ হচ্ছ কেন? আনন্দের ঠেলায় যত সব। তোমার এই গরুর ঘন্টা যদি রুমে নিয়ে আসো সাথে করে, তাহলে আজকে তোমার একদিন কি আমার একদিন। খালামণির কথা শেষ হতে না হতেই বেজে উঠল, দয়াল তোর লাইগারে। খালামণি কপট রাগ দেখিয়ে চলে গেলেন। একে একে সবাই খালুকে ফোনটা একটু কম ব্যবহার করতে বলে রুমে চলে গেল। তখন খালু এসে আমাদের সামনে দাঁড়িয়ে সুমনা আপু আর আখিকে উদ্দেশ্য করে বললেন, ওদের দুজনের আবার কি হয়েছে? খালুকে বললাম, তাকে ওভাবে বসে থাকতে দেখে ওরা দুজন ভয় পেয়ে গেছে। তখন খালু ওদের সরি টরি বলে চলে গেলেন। পরে জানতে পারলাম বাড়ির ভেতরের ওয়াশরুমে কেউ একজন ছিল, যার জন্য ওরা দুজন বাইরের ওয়াশরুম ব্যবহার করতে গিয়েছিল। আর এত কাহিনী ঘটল। পরের দিন বিকালের দিকে আমরা সবাই মিলে নানা বাড়ি থেকে দাদু বাড়ি চলে আসলাম। সন্ধ্যার দিকে স্টেজ সাজানোর জিনিসপত্র সাথে সাউন্ড বক্স চলে এসেছে। আজ অবশ্য মোর্শেদ খালু খালামণির সামনে তার মোবাইলটা ছুঁয়েও দেখেনি, কিন্তু তারপরও সেটা গলায় ঝুলিয়ে রেখেছিল। আজকের দিনটা আমাদের ভালোই কেটেছে। রাতের বেলা ঘুমানোর সময় এসে সাধু দুষ্টুমি করে আখিকে বলল, কি গো, ওয়াশরুমে আজকে যাবা না? তখন আখি জবাব দিল, সন্ধ্যার পরপরই তো সব কাজ শেষ করে ফেলেছি, রাতে ওয়াশরুমে যাওয়ার স্বাদ মিটে গেছে। ওর কথায় আমরা সবাই হেসে দিলাম। আজ একেবারে সকাল থেকেই সবার ব্যস্ততা আর ছুটছে না, কারণ সন্ধ্যায় ভাইয়ার গায়ে হলুদ।
দুপুরবেলা আমরা সবাই পুকুর পাড়ে এসেছি গোসল করার জন্য। তখন রাফিদা আপু আর সুমন আপু দুজনে সাঁতার কাটার প্রতিযোগিতা করবে বলে ঠিক করেছে। আমার প্রাণপ্রিয় বান্ধবী বলে ওঠে সেও সাঁতার পারে। ওর বলার ভঙ্গিতেই আমি বুঝে গেছি যে চাপা মারছে ও। আর আমি এটাও জানি ও পুকুরে গোসল করতে কিছুটা হলেও ভয় পায়। রাফিদা আপু বলে উঠল, মিথ্যে, একটু কম করেই বলো। সাধু তখন বলে ওঠে, দেখবে আমি যে সাঁতার পারি। এটা বলে ও পানির মধ্যে ডান পা দিয়ে বাম পা দেওয়ার সময় পিছলে পড়ে যায়। সুমনা আর রাফিদা আপু দুজন মিলে ওকে টেনে হিসড়ে উপরে তোলে। ওকে তোলার পরে আমরা সবাই অট্টহাসিতে ফেটে পড়ি। সাধু রাফিদা আপুর দিকে তাকিয়ে বলল, কেমন বোন তুমি? আমি তো ভাবছি তুমি আমারে ধইরা রাখবা, তাই তো একটু সাহস দেখাইতে গেলাম। সন্ধ্যার দিকে আমাদের পুরো বাড়ির চেহারাটাই পাল্টে গেল। চারদিকে একেবারে বিয়ে বিয়ে গন্ধ লাগছে। আমরা সবাই গোল্ডেন কালার পাড়যুক্ত অফ হোয়াইট শাড়ি পরলাম, সাথে গোল্ডেন কালার ব্লাউজ। অন্য সময় ভারী মেকআপ পছন্দ না হলেও যে কোনো বিয়ে বা ওকেশনে মেকআপ করা আমার ভালোই লাগে, কারণ বিয়ে বাড়িতে সবাই সেজেগুজেই আসে। সেখানে নিজেকে একমাত্র সাজগোজবিহীন দেখতে খুব একটা ভালো লাগে না। বলে রাখা ভালো যে আমি খোপাতে বেলি ফুল দিয়েছি, যেটা নিয়ে সাধু আর আমার সাথে এক দফা মারামারি হয়ে গিয়েছে। সব ঠিকঠাক করে সেজেগুজে বাইরে আসলাম। তখন মামি ডেকে বলল, মিষ্টির ট্রে নাকি আমার রুমে রেখেছে, আমি যেন একটু নিয়ে আসি। রুমে ঢুকে মিষ্টির ট্রে নিয়ে আসার সময় হঠাৎ বিছানার ওপর চোখ পড়ল ঈষৎ হলদে রঙের গোলাপ ফুল একটা বেলি ফুলের মালার সাথে লেপ্টে আছে। তার নিচেই আছে একটা কাগজ, সেখানে কিছু একটা লেখা দেখা যাচ্ছে। আমি একটু এগিয়ে গিয়ে কাগজটা নিচ থেকে বের করে নিলাম। সেখানে দেখলাম খুব সুন্দর করে লেখা আছে, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। হাতের লেখাটা জলজল করছে, মনে হচ্ছে লেখাটা ও কথা বলছে। হাতের লেখার ধরন চিনতে আমার একটু অসুবিধা হলো না। এটা সেই লোকটার। সে এখানেও পৌঁছে গিয়েছে, কিন্তু কিভাবে? তাহলে কি সাধুর ধারণাই কি ঠিক ছিল? সত্যি কি আলাবি ভাইয়া লোকটাকে সাহায্য করছে? আমি কি আলাবি ভাইয়াকে সরাসরি জিজ্ঞেস করব, যদি সে আমাকে কিছু না বলে? কিন্তু সে যদি এসবের পেছনে না থাকে, তখন তো আমাকে নিয়ে সে নেগেটিভ কিছু ভাববে। ভাবনার মাঝেই মামির ডাক পড়ল, আসছি মামি। মামিকে জোরে জবাব দিয়ে ফুলগুলো রেখে কাগজটা লুকিয়ে রাখলাম। কেন যেন কাগজটা ছিঁড়ে ফেলতে বা ফেলে দিতে ইচ্ছে করলো না। আমার দাদা বাড়িটা বেশ বড় জায়গার মধ্যে তৈরি করা, সেই সুবাদে বাড়ির ছাদটাও বিশাল বড়। ছাদে নিয়াজ ভাইয়ের হলুদের স্টেজ করা হয়েছে। ছাদে বক্সে গান বাজছে ফুল ভলিউমে। সুমন আপু, সাধু ওরা সবাই অলরেডি ছাদে চলে গেছে। এক হাতে মিষ্টির ট্রেটা নিয়ে আরেক হাতে শাড়ির কুচি ধরে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠছি। শাড়ি পরে ততটা অভ্যস্ত নই বলে সিঁড়ি দিয়ে উঠতে কিছুটা অসুবিধা হচ্ছে। এমন সময় মনে হলো আমার পেছনে কেউ সিঁড়ি দিয়ে উঠছে। পেছনে ঘাটটা হালকা ঘুরিয়ে দেখি আলাবি ভাই আমার পেছন পেছন উঠছেন। পরনে তার রং চংবিহীন একটা শুভ্র পাঞ্জাবি, সাথে সেই শুভ্র রঙেরই পায়জামা। বুকের কাজটায় সোনালি রঙের কয়েকটা বোতাম ওকে দিচ্ছে। তার দাড়িতে যে ঈষৎ ঘনত্ব বেড়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। মাথার চুলগুলোতেও পরিপাটির ছোঁয়া লাগিয়েছেন। তার ভরাট পাপড়ির চোখ দুটো কিছুটা সংকুচিত করে আমার দিকে তাকিয়ে আছেন। এই প্রথম তাকে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম, এক প্রকার স্ক্যান করা বলা চলে। তাকে দেখে এই প্রথম মনে হলো তাকেও সুদর্শন পুরুষের তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। হঠাৎ সে আমাকে লক্ষ্য করে তার এক ভ্রু ঈষৎ উঁচু করলেন, যার দ্বারা সে স্পষ্ট বোঝাতে চেয়েছেন কি তার এইরূপ কাজে আমার সম্বিত ফিরে এলো। তাকে কিছু না বলে আমি সিঁড়ির একপাশে চেপে গেলাম, সে যেন উপরে উঠতে পারে তাই। আলাবি ভাই আমাকে পাশ কাটিয়ে কয়েক ধাপ সিঁড়ি পেরিয়ে উপরে চলে গেলেন। আমি পুনরায় আমার শাড়িটা ধরে উপরে ওঠার জন্য যখন উদ্যত হলাম, ঠিক সেই মুহূর্তে হুট করে আলাবি ভাই আমার সামনে এসে দাঁড়িয়ে পড়লেন। আমার হাত থেকে মিষ্টি ট্রেটা নিয়ে সে আমার মতো করেই সিঁড়ির এক পাশে চেপে গেলেন। তার এমন অদ্ভুত কাজে অবাক চাহনি নিয়ে তার দিকে তাকালাম। তখন আলাবি ভাই আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে উঠলেন, শাড়ি সামলানোর গুণ তো নেই। কথাটা বলেই তিনি এক ধাপ সিঁড়ি পেরিয়ে আমার অনেকটা কাছাকাছি এসে পড়লেন। আমার দিকে কিছুটা ঝুঁকে হুট করে তিনি আমার পেটের অংশের দিকে থাকা শাড়ি টেনে দিলেন। এমনটা হয় কিছুটা হকচকিয়ে উঠলাম আমি। সঙ্গে সঙ্গে আমি 2 ধাপ সিঁড়ি নিচে নেমে গেলাম। আসল ব্যাপারটা কি হয়েছে তা বুঝতে পারার পর মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আলাবি ভাইয়ার সামনে এমন হয় এখন প্রচুর পরিমাণে লজ্জা লাগছে। ইস, ওনার সামনে এমনটা না হলেও তো পারত। লজ্জার কারণে তার দিকে দৃষ্টি দিতে পারছি না। এই মুহূর্তে মনে হচ্ছে লজ্জাপতি গাছও আমার থেকে লজ্জা কম পায়। এমন সময় আবার আলাবি ভাইয়া কড়া গলায় বলে উঠলেন, সেফটি পিনটাও অবশ্য আমি মেরে দিব না, যাও নিচে গিয়ে ঠিকঠাক হয়ে এসো। কথাগুলো বলে তিনি ঠায় দাঁড়িয়ে রইলেন। আমি তো লজ্জায় পাও নাড়াতে পারছি না। হঠাৎ আলাবি ভাইয়া বাজখাই গলায় চেঁচিয়ে বলে উঠলেন, কি হলো, যাও। তার চিৎকারে ভয় পেয়ে দ্রুত 2 হাতে কোনো মতে শাড়ি ধরে নিচে নেমে আসলাম। রুমে এসে ভালো করে সেফটি পিন লাগিয়ে নিলাম। যেখানে একটা লাগবে সেখানে 2টা করে লাগিয়ে নিলাম। রুম থেকে বের হওয়ার আগে আরও একবার ভালো করে নিজেকে পর্যবেক্ষণ করে
তারপর ছাদের দিকে হাঁটা ধরলাম। ছাদের ঠিক মাঝখানে ভাইয়াকে বসিয়ে হলুদ দেওয়ার জন্য স্টেজ করা হয়েছে। স্টেজের পেছনের অংশে রাখা হয়েছে খাওয়ার স্পেস, আর স্টেজের সামনে রাখা হয়েছে সারি সারি চেয়ার। বাড়ির উঠোনে জায়গা একটু কম বলে সেখানে বাবুর্চি দিয়ে রান্না চাপানো হয়েছে। উঠোনটা আরেকটু বড় হলে উঠোনে স্টেজ সাজানো হতো। ছাদে অনেক পরিচিত অপরিচিত মুখ দেখা যাচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখলাম স্টেজের এক পাশে সাধু, রাফিদা আপু, সোমাইয়া, সুমনা আপু, আখি সবাই মিলে সেলফি তোলা ব্যস্ত। ওদের কাছে গিয়ে সাধুর মাথায় একটা চাপড় দিলাম। সাধু একটু রেগে গিয়ে বলল, আমার লগে এত গোতাগুতি কিসের? যাইয়া নিজের জামাইয়ের লগে গোতাগুতি কর। বুঝোস না, তোর লগে গুতাগুতি কইরা প্র্যাকটিস করি। কি রে পেতনি, তোরে দেখি আজকে ভালোই লাগতেছে। আলকা কি মাইরা আইসস আবার? দিবি তুই? হ কি দিছস ক, আমি দিমু। বান্দরের গু দিছি, দিবি? আমার কথা শুনে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। গোলাপ আর গাঁদা ফুল তাদের সুবাস চারদিকে ছড়িয়ে পরিবেশটাকে মাতিয়ে তুলেছে। সেই সাথে আকাশে উঠেছে গোলাকার থালার ন্যায় চকচকে এক চাঁদ। ক্ষণে ক্ষণে কিছু দল মেঘ এসে চাঁদটাকে ঘিরে ফেলছে, আবার ক্ষণে ক্ষণে চাঁদ তার চকচকে রূপ নিয়ে হাজির হয়ে যাচ্ছে আমাদের সামনে। ছাদে মানুষের আনাগোনার সাথে সাথে বেড়েছে কিছু চ্যাংলা ধরনের ছেলেদের আনাগোনা। গ্রাম হোক বা শহর, প্রায় বিয়েবাড়িতে কিছু কিছু ছেলেদের দেখা যায় দাওয়াতবিহীন। তারা এসে তাদের চাঁদ মুখখানা একবার দেখিয়ে যায় সবাইকে। এরাও তাদের দলেরই অন্তর্ভুক্ত। সব বিয়েবাড়িতে যে এরকম হয় তাও কিন্তু নয়। অনুষ্ঠান চলাকালীন দেখি সার্থক ভাইয়া আর আঙ্কেল মানে সাধুর আবু এসে হাজির। আজকের দিনে তাদেরকে আমরা মোটেও আশা করিনি, কারণ তাদের আসার কথা ছিল কালকে। আমরা সবাই মিলে স্টেজের সামনে রাখা চেয়ারগুলিতে বসেছিলাম আর নিজেদের মতো গল্প করছিলাম, কারণ এখন বড়দের হলুদ দেওয়ার পালা চলছে। একটু পরে আমরা হলুদ লাগাবো। তখন সার্থক ভাই এসে রাফিদা আপুর পাশে বসে আপুর কাঁধে ভাইয়ার বাম হাত তুলে দিয়ে বলে, কি বড় বউ, সারপ্রাইজ কেমন দিলাম? আপু সার্থক ভাইয়ের হাত ছুড়ে একটু রাগী ভাব নিয়ে বলে, লাজশরম কি গাজীপুরে সব রেখে আসছো? আরে বউ, আমি তো জন্মের আগেই লজ্জাশরম আল্লাহর কাছে রেখে আসছি। আমার কাছে আসলে লজ্জাশরম সব নিয়ে তারপর আসবা, বুঝছো? আমরা সবাই ভাইয়া আর আপুর এমন কথাগুলো ভালোই এনজয় করছিলাম। তখন আমাদের ডাক পড়লো হলুদ ছোঁয়ানোর জন্য। নিয়াজ ভাই একটা সাদা সেন্টে গেঞ্জি পরা ছিল, একটা টাওয়াল গায়ের উপর দেওয়া ছিল, আর সাথে একটা লুঙ্গি পরা ছিল। একে একে রাফিদা আপু, সার্থক ভাইয়া, আলাবি ভাইয়া, সুমনা আপু, আখি, সুমাইয়া সহ আরও কিছু ছেলে মেয়ে হলুদ ছোঁয়ালো ভাইয়াকে। সব শেষে আমি, সাধু আর সজল ভাই স্টেজে উঠলাম হলুদ ছোঁয়ানোর জন্য। আমরা তিনজন একটু একটু করে হলুদ দিলাম। হুট করে আবার সাধু হাতে এক গাদা হলুদ নিয়ে নিয়াজ ভাইয়ের মুখে মাথায় লাগিয়ে দিল। আমি এক গাদা হলুদ নিয়ে ভাইয়ার গালে কপালে লেপটে দিলাম। সজল ভাইয়া নিয়াজ ভাইয়ার পুরো শরীরে হলুদ দিয়ে ভরে ফেলল। এই মুহূর্তে নিয়াজ ভাইয়া আর সজল ভাইয়া বসে বসে এক প্রকার ধস্তাধস্তি করছে। নিয়াজ ভাইয়া নিজেকে ছাড়ানোর চেষ্টায় আছে আর সজল ভাইয়া হলুদ লাগানোর চেষ্টায়। এক পর্যায়ে নিয়াজ ভাইয়া না পেরে সজল ভাইয়াকেও হলুদ দিয়ে ভূত বানিয়ে দিল। এখন আমরা দুই হলুদ মানবরূপী ভূতের মারামারি উপভোগ করছি। তাদের কাণ্ড দেখে তো আমরা সবাই হেসে মাটিতে গড়াগড়ি খাচ্ছি। আসলে এটা আমাদের তিনজনেরই একটা প্ল্যান ছিল। এর মাস্টার মাইন্ড হলো সজল ভাইয়া। নিয়াজ নামক হলুদ ভূতের কয়েকটা ছবি তুলে নিলাম। একটু পরে তাসিফা আপুকে ছবিগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব বলে। হাসাহাসির এক পর্যায়ে সাধুর সাথে আমার ধাক্কা লাগে। আমি ছিলাম ওর সামনে, স্টেজের সিঁড়ি দিয়ে নামতে যাচ্ছিলাম, আর সাধু ছিল আমার পেছনে। ধাক্কাটা সামলাতে না পেরে আমি সামনের দিকে পড়ে যাই। আপনা আপনি আমার চোখ দুটো বন্ধ হয়ে যায়। হঠাৎ করে খেয়াল করলাম আমি পড়ে যাইনি। উপলব্ধি করতে পারছি একজোড়া বলিষ্ঠ হাত আমাকে আঁকড়ে ধরে রেখেছে। আমার হাত জোড়াও কোনো একটা স্থানে গিয়ে পড়েছে, কিন্তু কোথায় তা ঠিক বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে চোখটা খুলে ফেললাম। আমার সামনের ব্যক্তিটিকে দেখে মনে হচ্ছে আমার চোখ কোটর থেকে বের হয়ে আসবে। দেখি আলাবি ভাইয়া তার হাত জোড়া আমার কোমরে চেপে ধরে রেখেছেন। আমার সমস্ত শরীরের ভর তার হাত জোড়ায়। আমার হাত জোড়া গিয়ে আলাবি ভাইয়ার শুভ্র রাঙ্গা পাঞ্জাবির সারি সারি বোতামের দুই পাশে পড়েছে। অর্থাৎ এক হাত তার বাম পাশের বুকে আর এক হাত ডান পাশের বুকে। তাড়াতাড়ি নিজেকে ঠিক করে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে পুনরায় অবাক হলাম, কারণ আমার দুই হাতে লেগে থাকা কাঁচা হলুদের ছাপ আলাবি ভাইয়ের পাঞ্জাবিতে লেপ্টে আছে। তার শুভ্র পাঞ্জাবিতে কাঁচা হলুদের একজোড়া হাতের ছাপ জলজল করছে। আশেপাশে তাকিয়ে দেখি নিয়াজ ভাইয়া, সজল ভাইয়া, সাধু ব্যতীত আমাদের আর কেউ লক্ষ্য করেনি। তিনজনে আমাদের দিকে অবাক করা চাহনি নিয়ে তাকিয়ে আছে। মাথা নিচু করে আমি আমতা আমতা করে বললাম, আসলে আমি খেয়াল করিনি। আলাবি ভাইয়া বলে উঠলেন, সে সরি। আমি হকচকিয়ে তার দিকে তাকালাম। আমি তার থেকে এমন কোনো উত্তরই আশা করছিলাম না। এরকম পরিস্থিতিতে যে কেউ বলবে ইটস ওকে, অথবা বলবে আমি কিছু মনে করিনি, এই লোকটা এমন কেন? আর আমি কি ইচ্ছে করে তার উপর পড়তে গিয়েছি নাকি? কিছুটা অভিমান নিয়েই বললাম, সরি।
বলে আমি স্টেজ থেকে নেমে এক কোনায় চেয়ারে গিয়ে বসে রইলাম। বসে বসে তাসফি আপুকে নিয়াজ ভাইয়ের ছবিগুলো পাঠাচ্ছি আর আমাদের তোলা ছবিগুলো দেখছি। তখন সাধু এসে আমার পাশে বসলো, কিন্তু ওর সাথে কথা বললাম না, ওর সাথে রাগ করেছি। ধাক্কাটা ওর সাথে লেগেই তখন ওই রকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। তখন সাধু বলল, কী রে, মুখটা অমন কেন? আমার মুখ, আমার ইচ্ছা। আমার সামনে সাধু ওর হাতটা মুষ্টিবদ্ধ করে এনে কিছুটা মাইকের মতো করে ধরে বলল, আচ্ছা বাই দ্য ওয়ে, রোমান্টিক একটা সিনের পর আপনার অনুভূতি কী যদি দর্শকদের একটু বলতেন? ওর এই কথায় আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। ও যে আমার মজা নিতে এসেছে আমি তা ভালোই টের পেয়েছি। শুরু হয়ে গেল আমাদের মারামারি। এর মধ্যে হঠাৎ করে খেয়াল করলাম কেউ গিটারে টুংটাং শব্দ করে সুর তোলার চেষ্টা করছে। স্টেজের দিকে চোখ পড়তে দেখি আলাবি ভাই একটা চেয়ারের উপর বসে হাতে গিটার নিয়ে সেটা বাজাচ্ছে। পরনে তার সেই পাঞ্জাবি যেটা আমি নষ্ট করে দিয়েছি। গিটার হাতে তাকে আমার কাছে দেখতে খুব ভালো লাগছে। মনে হচ্ছে তার দিকে তাকিয়েই থাকি। পরক্ষণই মনে হলো, ছি, এগুলো কি ভাবছি। গিটারের শব্দটা ভালোই লাগছে। সবাই একসঙ্গে স্টেজের সামনে জটলা পাকালো। আমরাও নড়ে চড়ে বসলাম। তখন আলাবি ভাইয়া গলা ছেড়ে গাইতে শুরু করলেন, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহমেঘে তোমারে দেখিতে দেয় না, মোহমেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আসো না মিটিতে হারাইয়া, পলক না পড়িতে হারাইয়া, হৃদয় না জোড়াতে হারাইয়া ফেলি চকিতে, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। তার গানের কণ্ঠ মাশাল্লাহ। এতক্ষণ মনে হচ্ছিল কোনো এক মোহে পড়ে গিয়েছিলাম। তার গান শেষ হতেই করতালির শব্দে মুখরিত হলো চারপাশ। পুরো গানটাই আলাবি ভাইয়ের চোখ জোড়া বন্ধ করে গিয়েছেন। করতালির শব্দে চোখ মেলে তাকালেন। তিনি চোখ খুলতেই আমাদের দুজনের মধ্যে চোকাচোকি হয়ে গেল। গানটা শেষ করে সে আর অপেক্ষা করলেন না। স্টেজ থেকে নেমে সিঁড়ি দিয়ে একেবারে নিচে চলে গেলেন। তার যাওয়ার পরে কয়েকটা ছেলে স্টেজে উঠে নাচল। একটা মেয়ে গান গেল। এভাবে রাত বাড়তে বাড়তে 2টায় এসেও পর্যন্ত নাচ গানের পর্ব শেষ হলো না। আমি অনেক ক্লান্ত হয়ে পড়লাম। প্রচুর ঘুমও পাচ্ছে। ঘুমের জন্য বারবার চোখের পাতা নেমে আসছে। সাধুকি সহ ওদের সবাইকে একবার জিজ্ঞেস করলাম ওরা কেউ নিচে যাবে কিনা। সবাই বলল না। তাই আমি একাই নিচে আসার জন্য উঠে দাঁড়ালাম। কিছুটা ঘুম ঘুম চোখে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে আসলাম। দেখি উঠোনে সব বড়রা বসে গোল মিটিংয়ের মতো কিছু একটা নিয়ে আলোচনা করছে। পাশেই ডেকোরেশনের জিনিসপত্র গোছানো হচ্ছে, কারণ আমাদের বাড়িতে আর অনুষ্ঠান হবে না। এর পরের 2 দিন সেন্টারেই অনুষ্ঠান হবে, তাই বাড়িতে কোনো ঝামেলা নেই। উঠোনের দিকে চোখ বুলিয়েই আমার রুমের দিকে পা বাড়ালাম। ঘুমে আমার চোখ ভেঙে আসছে। এখনই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়ব। ফ্রেশ হয়ে একটা ঢিলেঢালা 3 পিস পরে নিলাম, কারণ আজকে গরম একটু বেশিই পড়েছে। বিছানায় এসেই আমার মহামূল্যবান সময়গুলোকে নষ্ট না করে বাকিদের জন্য জায়গা রেখে দ্রুত শুয়ে পড়লাম। শুয়ে চোখটা বন্ধ করেছি। কিছু সময় হবে আমার চোখটা লেগে এসেছিল, কিন্তু তৎক্ষণাৎ মনে হলো কোনো শীতল বস্তু আমার 2 গালে আর কপালে স্পর্শ করছে। হঠাৎ করে কানে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, গজ দন্তিনী, তুমি কি জানো তোমার গজ দাঁত বিশিষ্ট হাসি দেখলে তোমার গজ দাঁতে আমার ওষ্ঠদাঁত ছুঁয়ে দেওয়ার প্রবল ইচ্ছে জাগে। কানে কানে অপরিচিত কণ্ঠ আর এমন একটি কথা ভেসে আসতেই আমি শটান হয়ে বসে পড়লাম। জোরে জোরে শ্বাসক্রিয়া চালাচ্ছি। রুমের লাইটটা অন করে পুরো রুমটা একবার চোখ বুলিয়ে নিলাম, কিন্তু কাউকেই পেলাম না। এবার মনের মধ্যে ভয় ঢুকে গেল। মনে মনে ভাবছি কোনো প্রেতাত্মা এসে পড়লো না তো রুমে। আয়নায় চোখ যেতেই আমার চোখ কপালে ওঠার উপক্রম। আমার গালে আর কপালে 3 আঙ্গুলের ছাপ দিয়ে হলুদের ছোঁয়ানো। এটা দেখে ভয় রীতিমতো কলিজার পানি শুকিয়ে গেছে। অনুষ্ঠানে সবাইকে যেই হলুদ লাগিয়েছিলাম আমি তো তা ভালোভাবে ধুয়ে এসেছিলাম। এখন আবার এই হলুদ আসলো কিভাবে? আমার আকাশ কুসুম ভাবনার মধ্যে ফোনের মেসেজ টোন বেজে উঠল। তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে দেখি একটা মেসেজ এসেছে। আমার বর্ষণ সঙ্গিনী, সবার পরের ছোঁয়াটা আমিই দিলাম। যদি সবার আগে তোমার হলুদ ছোঁয়া দিতাম তবে অন্য সকলের স্পর্শে আমার ছোঁয়াটা ঢেকে যেত। এখন আমার ছোঁয়াটাই থেকে যাবে, তোমার বর্ষণ সঙ্গী। আমি মোহতারাম হাবিব রহমানের পুত্র নিয়াজ রহমান মোহতারাম এনামুল হকের কন্যা তাফসি হককে এত টাকা দেনমোহর ধার্য করিয়া নিজের স্ত্রী হিসেবে স্বীকার করলাম। বলুন কবুল। কবুল। বলুন কবুল। কবুল। বলুন কবুল। কবুল। আলহামদুলিল্লাহ, আমিন। আপনাদের বিবাহ সম্পন্ন হইল। নিয়াজ ভাইয়া আর তাসফি আপুর বিয়েটা হয়ে গেল।
তারাও নতুন এক পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়ে গেল। অবশেষে তাদের ভালোবাসা পূর্ণতা পেল। বিয়ে সম্পন্ন হতেই সবাইকে খেজুর দেওয়া হলো। তাসফি আপু তো কবুল বলেই কান্নায় ভেঙে পড়েছে। এক পাশে নিয়াজ ভাইয়া আর আরেক পাশে তাসফি আপুর বাবা বসে তাসফি আপুকে সামলাচ্ছে। এভাবে কিছু সময় পরে তাসফি আপুকে স্বাভাবিক করলো। শুরু হলো আমাদের ছবি অধিবেশন। স্টেজের পেছনের দেয়ালে লাল গোলাপ দিয়ে সম্পূর্ণরূপে ঢেকে রাখা, এক ফোঁটা ফাঁক ফোকর নেই। আমরা সকলে শাড়ি পরেছি, তবে কারোর সাথে কারো শাড়ির মিল নেই। আমরা সবাই শাড়ির সাথে হিজাব পরেছি, কেবল এই একটা দিকে মিল আছে। আমরা সব মেয়ের একসাথে ছবি তুলেছি, ছেলেরা একসাথে তুলেছে, আবার আমার পারিবারিক ছবিও তুলেছি। অদ্ভুত ব্যাপার হলো, আমাদের ক্যামেরাম্যান ছিল আলাবি ভাইয়া। তার নাকি ছোট কাল থেকেই ফটোগ্রাফির শখ ছিল, আর সে ছবিও খুব সুন্দর তোলেন। বিদায়বেলায়ও তাসফি আপু কান্না করছিল। ঘড়ির কাঁটায় প্রায় 10টা ছুঁয়েছি। বর্তমানে আমি, সাধু, রাফিদা আপু, সার্থক ভাইয়া, সজল ভাইয়া আর আলাবি ভাইয়া কাঁচা মাটির রাস্তা দিয়ে হেঁটে আমাদের বাড়ি যাচ্ছি। আমাদের এভাবে হেঁটে যাওয়ার একমাত্র কারণ হলো আমার প্রাণপ্রিয় বান্ধবীর ইচ্ছা পূরণ। আসলে আমারও কিছুটা ইচ্ছে ছিল। আমাদের বাড়ির সামনে যে রাস্তা আছে তার 10 থেকে 15 মিনিট পার হলে বড় রাস্তা অর্থাৎ মেন রোড পাওয়া যায়। আমরা বরযাত্রীর গাড়িতে আসছিলাম, সুমনা আপুরা অন্য গাড়িতে ছিল। তখন সাধু বায়না করে ও এখান থেকে হেঁটে যাবে, ওর আর বসে থাকতে নাকি ভালো লাগছে না। ওর সাথে আমারও গাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না। যখন রাফিদা আপুকে বললাম, তখন রাফিদা আপুও আমাদের সাথে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল। তখন আমাদের বডিগার্ড হিসেবে নিয়াজ ভাইয়া, আলাবি ভাইয়া, সজল ভাইয়া আর সার্থক ভাইয়াকে পাঠিয়ে দিল। পরিবেশটা খুব শীতল। সরু কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমরা 6 জন। রাস্তার 2 ধারে রয়েছে গাছপালা, মাঝে মাঝে 2-1টা ডোবা দেখা যাচ্ছে। চারপাশ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রাফিদা আপু আর সার্থক ভাইয়া সকলের পেছনে গল্প করতে করতে আসছে। ওদের সামনেই সজল ভাইয়া আর সাধু দুজন বিয়ের ছবি ক্যামেরায় দেখতে দেখতে আসছে। সকলের সামনে আমি আর আলাবি ভাইয়া প্রায় 2 হাতের মতো দূরত্ব রেখে হেঁটে যাচ্ছি। হাঁটার এক পর্যায়ে পায়ের নিচে কিছু একটা বেঁধে যাওয়ায় আমি নিজেকে সামলাতে না পেরে পড়ে যেতে নেই। সঙ্গে সঙ্গে পাশ থেকে আলাবি ভাইয়া আমার ডান হাতের বাহু ধরে নেয়। এই যাত্রায় আমি পড়ে যাওয়া থেকে বেঁচে যাই। আমি নিজেকে ঠিক করে ভালোভাবে দাঁড়িয়ে আলাবি ভাইয়ার দিকে তাকালাম। তখন সে বলে উঠল, চোখ কোথায় রেখে হাঁটো? আমি তার কথার প্রতি উত্তরে বলি, ধন্যবাদ ভাইয়া। তার দিকে তাকিয়ে দেখলাম কপালে তার কিঞ্চিত ভাঁজ পড়েছে। ভ্রু যুগলো হালকা কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন। আমার এরূপ আচরণ বা কথা হয়তোবা তিনি হজম করতে পারেননি। তিনি আশা করছিলেন আমিও কিছু বলবো, কিন্তু তার সাথে এমন ঝগড়া করার কোনো মুডই আমার নেই। কারণ এখন আমার খুব পানি পিপাসা লেগেছে। আমাদের কাছে পানিও নেই। বাড়িতে গিয়ে তারপর পানি খেতে হবে। আর তাকে কোনো কথা বলেও লাভ হবে না। জানতাম সে হয়তো বলবে সে সরি, আর না হলে বলতো ধন্যবাদ বলো, এটা ম্যানার্সের মধ্যে পড়ে। উনি পারে তো শুধু এগুলোই বলতে। তিনি আর কিছু বললেন না। আমরা পুনরায় হাঁটা শুরু করলাম। বাড়ি এসে সকলে লেগে পড়লাম বাসরঘর সাজানোর কাজে। আমি, সাধু, রাফিদা আপু, সুমনা আপু, আখি, সুমাইয়া, সার্থক ভাইয়া আর সজল ভাইয়া মিলে বাসরঘর সাজাচ্ছি। সাধু বলে উঠল, ইস, কারা যে আমার বাসরঘর সাজাবে! বিয়াই তো করলি না, বাসরঘরের প্ল্যানও করে ফেলেছস? শালিকা তো আমার বড় হয়ে গেছে। সার্থক ভাইয়া বলে উঠল, আব্বুর কাছে নাকি রফিক আঙ্কেল বলেছিল তার ছেলে ময়লাওয়ালাদের সিনিয়র পদ পাইছে। মানে এখন তার ছেলের আন্ডার 7 জন ময়লাওয়ালা কাজ করে। আপু, রফিক আঙ্কেল বাসায় বাসায় থেকে ময়লা নেয়, তার ছেলেও তো ময়লা নেয়। তাদের কথা এখানে টাইনা আনার মানে কি? পড়ালেখা শেষ না করে বাসর করলে তোর কপালে ওই ময়লাওয়ালাই জুটবে। রাফিদা আপুর কথা শুনে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা হয়ে গেল। তখন দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখি আন্টি মানে সাধুর আম্মু এসেছে দেখার জন্য আমাদের সাজানো হয়েছে কিনা। আমরা সবাই একসাথে বললাম আর একটু সময় লাগবে। আন্টি চলে যাওয়ার কিছুক্ষণ পর আখিকে দিয়ে নিয়াজ ভাইয়াকে বাসর ঘর সাজানো হয়েছে যে রুমে, সেখানে নিয়ে আসলাম। নিয়াজ ভাইয়া এসে বলল, আমার আগে দেখি আমার বউকে বসিয়ে রেখেছিস। বাহ, এত সুন্দর করে ঘর কিভাবে সাজালি তোরা? আমি বললাম, হাত দিয়ে। তখন সাধু নিয়াজ ভাইয়ার সামনে এগিয়ে 2 হাত পেতে বলল, এবার কি দিবেন দেন, তোদের সবাইকে একটা করে 1 টাকার চকলেট গিফট করবো নে, এখন যা। তখন রাফিদা আপু, সার্থক ভাইয়া, সুমাইয়া, আখি, সুমনা সহ আমরা রুমের যারা ছিলাম সবাই একসঙ্গে ভাইয়ার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একজনের মতো করে টাকা চাইতে লাগলাম। কেউ বলছে টাকা দাও, কেউ বলছে টাকা চাই, কেউ বলছে ভাইয়া চিটিং করবেন না, কেউ বলছে বাসর ঘর কিন্তু আমরা ভেঙে দিয়ে যাব। যে যার যার মতো করে প্রলাপ শুরু করলাম। একেবারে মাছের বাজার বানিয়ে ফেললাম। ভাই আর সহ্য করতে না পারে 2 হাতে কান চেপে চিৎকার করে বলে উঠল, স্টপ! ভাইয়ের এক চিৎকারে আমরা সবাই চুপ হয়ে গেলাম। আমরা সবাই সবার দিকে একবার করে তাকিয়ে আবার ভাইয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। তখন ভাইয়া বলল, ওকে ফাইন, টাকা কত লাগবে বল।
তখন সাধু বলে উঠল, 50,000 টাকা মাত্র। ওর কথা শুনে আমি নিজেই বোকা বনে গেলাম, কারণ আমাদের বাজেট এত ছিল না। ওর কথা শুনে সার্থক ভাইও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আমাদের 50,000 টাকা লাগবে, এর থেকে পয়সাও কম না। আমাদের কথার মাঝেই আলাবি ভাইয়া ঘরে প্রবেশ করলো। ভাইয়াকে দেখি নিয়াজ ভাইয়া বলে উঠল, ভাই, আমারে গরু জবাই করার মতন জবাই করতেছে, তাড়াতাড়ি বাঁচা। আলাবি ভাই একবার আমাদের সবার দিকে দৃষ্টি দিয়ে আরেকবার নিয়াজ ভাইয়ার দিকে দৃষ্টি দিলেন, তারপর বলে উঠলেন, বিয়ে তোর, বউ তোর, বাসর তোর, তারাও তোর, ওদের তো আর তারা নেই, তাই যা চাচ্ছে তা দিয়ে দে। আলাবি ভাইয়ের কথা শুনে আমাদের খুশি আর দেখে কে। আমরাও সবাই হাসি হাসি মুখ করে নিয়াজ ভাইয়ের দিকে তাকিয়ে থাকলাম। তখন নিয়াজ ভাইয়া বলল, আমি কি ব্যাংক নাকি যে 50,000 টাকা সাথে নিয়ে ঘুরবো? এখন এত নেই আমার কাছে। ওকে, তাহলে কত দিবে? আপাতত 20। আচ্ছা, আমাদের তবে 20,000ই দে। আজকের রাতটা তাসফির ছবি নিয়ে ঘুমা, বাকি 30 যেদিন দিবি সেদিন বউটাও নিয়ে নিস। শালা, তুই বিয়ে করে তো পার পেয়ে গেলি, বিয়ে না করলে আমিও ভবিষ্যতে দেখায় দিতাম তোরে। নিয়াজ ভাইয়া বলে উঠল সার্থক ভাইয়াকে, ভাইয়া, বাসর রাতটা কি এনজয় করতে মন চাচ্ছে না আপনার? তাড়াতাড়ি টাকা দেন। সাধু বলল, আগে তোরা অ্যামাউন্টটা কমা প্লিজ। ভাই আমার, বোন আমার, এমন করিস না তোরা। আচ্ছা ভাইয়া, তাহলে 50-50 দাও। 25,000 দাও। রাফিদ আপু বলল, ওকে 25,000, বাকি 25,000 কিন্তু মাফ। আরে বেটা, আগে টাকা বাইর কর তুই। সার্থক ভাইয়া বলল। ভাইয়া টাকা বের করে আমাদের দেওয়ার পর আমরা সবাই বের হয়ে আসলাম। আমরা কাঙ্ক্ষিত ঘটনার জন্য সবাই দরজার বাইরে অপেক্ষা করছি। আলাবি ভাইয়া সামনে গিয়ে কেবল 4-5 কদম ফেলেছে, সঙ্গে সঙ্গে নিয়াজ ভাইয়ার রুম থেকে বিকট আওয়াজ ভেসে আসলো। আমরা সবাই এটার জন্য প্রস্তুত ছিলাম। তৎক্ষণাৎ দরজা খুলে গেল। আমরা সবগুলো হাসতে হাসতে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছি। তখন আলাবি ভাইয়া আমাদের এমন অবস্থা দেখে পিছিয়ে এলেন, এসে নিয়াজ ভাইয়ার রুমে ঢুকলেন। একটু পরে তিনিও বের হয়ে আমাদের মতো দমফাটা হাসিতে ফেটে পড়লেন। এই প্রথম লোকটাকে এত সুন্দর করে হাসতে দেখলাম। হাসলে তার চোখগুলো ঈষৎ সংকুচিত হয়ে যায়। তিনি শরীর দুলিয়ে দুলিয়ে হাসছেন, মনে হচ্ছে তার সাথে তার চোখ দুটোও হাসছে। এক গালে তার হালকা করে একটা টোল পড়ে। এই রকম দৃশ্য দেখে আমার নিজের হাসি বন্ধ হয়ে গিয়েছে। মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলাম তার দিকে। এর মধ্যে নিয়াজ ভাইয়া আর সজল ভাইয়া রুম থেকে বেরিয়ে আসলেন। তাদের দুজনের দেখে আমাদের হাসির মাত্রা আরও বেড়ে গেল, কারণ নিয়াজ ভাইয়ার পাশে সজল ভাইয়া শাড়ি পরে দাঁড়িয়ে আছে। সবচেয়ে হাসি বেশি পাচ্ছে সজল ভাইয়াকে শাড়ি পরা দেখে। সজল ভাইয়ের মুখেও একটু হাসির ছাপ। আসল কাহিনী হলো, সাধু রাম্মু চলে যাওয়ার পরে আমরা সবাই মিলে সজল ভাইকে ডেকে নিয়ে আসি। এটা আমাদের সকলেরই মিলিত পরিকল্পনা ছিল। ধীরে সুস্থে আমাদের হাসির মাত্রা কমিয়ে নিলাম। এরপর সার্থক ভাইয়া বলল, ভাই 10,000 টাকা হবে? আমি কি টাকা বিতরণ করতে আসছি? আর তুই যেমনে চাইলি এমনি তো ফকিরও টাকা চায় না। আচ্ছা যা, তাইলে এখন কোলবালিশ নিয়ে ঘুমা। তাসফির একটা ছবিও দেব না তোরে। ভাই একটু রহম কর, আজকে এই মুহূর্তে তোদের আমি আর টাকা দিতে পারবো না। যা প্রমিস করলাম কালকে তোদের 10,000 দিব। সত্যি তো? তোদের বাড়ির বিলাইটার কসম। আমরা সবাই একসাথে বলে উঠলাম, কি? না মানে দিব, কালকেই দিয়ে দিব। আমরা সবাই এরপর তাসফি আপুকে নিয়াজ ভাইয়ের কাছে রেখে এসে বাড়ির ছাদে উঠলাম। উদ্দেশ্য হলো সবাই মিলে আমরা ছাদে গল্প করব। আমরা ছাদে পৌঁছাতে না পৌঁছাতেই মোর্শেদ খালুর সেই বিখ্যাত ফোনের রিংটোন কোথা থেকে যেন বেজে উঠল। ওহে আঙ্কেল, ইহার চেয়ে উচ্চ শব্দের রিংটোন মোর মুঠোফোনে রয়ে আছে, আপনার কি লাগিবে? সজল ভাইয়ের এমনভাবে কথা বলা দেখে আমরা সবাই একধাপ হেসে নিলাম, কিন্তু সবাই মুখ চেপে হাসি থামানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মোর্শেদ খালু তখন তার ফোনটা উঁচু করে এপাশ ওপাশ করছে। সজল ভাইয়ের কথা তার কর্ণপাত হয়নি। খালু আমাদেরকে দেখে বললেন, নেটওয়ার্কের নাতিপুতিকেও দেখা যাচ্ছে না। তখন সজল ভাইয়া বলল, আঙ্কেল, নিয়াজদের এ বাড়িতে তো আর আম গাছ নেই। হ্যাঁ তাই তো, কী যে করি। তখন সার্থক ভাইয়া বলে উঠলেন, আঙ্কেল, আমার কাছে কিন্তু একটা আইডিয়া আছে, যদি চান তো আমি আপনাকে বলতে পারি। খালু উত্তেজিত হয়ে বলতে শুরু করলেন, আরে বলো, তাড়াতাড়ি বলো। আসলে আমার জানা মতে নিয়াজদের বাড়ির পেছনে কিন্তু একটা নারিকেল গাছ আছে, তো আপনি যদি চান ওটাই ট্রাই করতে পারেন। ইউ মিন টকিং টু নারিকেল গাছ? আরে না, আমি সেটা বলিনি তো। তাদের দুজনের কথা শুনে আমার হাসি চেপে রাখতে পারলাম না। আস্তে করে নিচু সুরে সবাইকে শুনিয়েই বললাম, আমাদের খালু একবার মাধ্যমিক ফেল। এমনভাবে বললাম যেন খালু শুনতে না পায়। সার্থক ভাইও আমাদের কাছে ফিসফিসিয়ে বললেন, আগে বলবা না, এই পিস তোমার খালামণি পাইল কিভাবে? আরে লাভ ম্যারেজ, তাই তো খালু খালামণিকে হালকা পাতলা ভয়ও পায়। আমাদের ফুসুর ফাসুর করার মাঝেই খালু বলে উঠলেন, আচ্ছা গাছে উঠব কিভাবে?
আগেরবার তো আম গাছে উঠেছিলাম, এটা তো নারিকেল গাছ, লুঙ্গি কেন, সব খুলেও তো উঠতে পারবো না। খালুর এমন বোকা বোকা কথায় আমরা তার সামনেই অট্টহাসিতে ফেটে পড়ি। তখন খালুকে খুঁজতে খুঁজতে খালামণি ছাদে এসে পড়ে আর খালুকে সঙ্গে করে নিয়ে যায়। খালু চলে যাওয়ার পর আমরা অনেক সময় ছাদে বসে সবাই গল্প করি। নিয়াজ ভাইয়ার রিসেপশনের অনুষ্ঠানটা ভালোই কেটে গেল। রিসেপশনের পরে আরও 2 দিন কেটে গিয়েছে। এই 2 দিনে আমরা অনেক মজা করেছি, খুব ভালো কেটেছে এই 2 দিন। কাল আমরা তাসফি আপুকে নিয়ে গাজীপুর চলে যাব। আমাদের এ বাড়িতে কাল শেষ দিন বলে আজকে আমরা সবাই মিলে ঘুরতে বের হওয়ার প্ল্যান করেছি। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেডি হচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। আমরা মূলত একটা নদীর পাড়ে ঘুরতে যাচ্ছি। আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে মেলা দেখা। সেই ছোটোবেলায় একবার মেলায় ঘুরতে এসেছিলাম, এরপর আর মেলা দেখা হয়নি। আমরা আজ যে মেলা যাচ্ছি সেটা টানা 3 দিন ব্যাপী চলবে। আজকে 2য় দিন চলছে মেলার। আমরা সবাই বাড়ির সামনে থেকেই অটোতে করে মেলায় এসে পৌঁছালাম। নদীর পাশে বড় মাঠের মতো বিস্তর জায়গা জুড়ে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আমরা মোট 8 জন এসেছি। আমি, সাধু, রাফিদা আপু, তাসফি আপু, নিয়াজ ভাইয়া, সজল ভাইয়া, আলাবি ভাইয়া আর সার্থক ভাইয়া। মেলায় আনন্দের সাথে বিরক্ত বলে একটা জিনিস আছে, তা হচ্ছে কিছু মানুষের ইচ্ছাকৃতভাবে গা লেগে হেঁটে যাওয়া। এত মানুষের ভিড়ে একজন আরেকজনের সাথে ধাক্কা লাগতেই পারে, কিন্তু কিছু কিছু মানুষ আছে ইচ্ছাকৃতভাবেই তারা এসে ধাক্কা দিয়ে যায়। এ পর্যন্ত মেলায় এসে 3 বার করে ধাক্কা খেয়েছি আমি, তাও আবার একজনের সাথেই। এখন একেবারে স্পষ্ট ছেলেটা ইচ্ছে করে এসে ধাক্কা লেগেছে। এমন পরিস্থিতিতে বলাও যাবে না যে লোকটা ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিচ্ছে। বললে বলবে এমন ভিড় একটু ধাক্কা লেগে যায়, এটা স্বাভাবিক। তাই এসব বিষয়ে মাথা না ঘামিয়ে মেলায় মনোযোগ দিই। হঠাৎ করে মনে হলো আমার 2 বাহু পেছন থেকে কেউ চেপে ধরেছে। পিছন ফিরে আমি হতবাক হয়ে যাই, দেখি আলাবি ভাইয়া আমার 2 বাহু ধরে পেছন আসছেন। ভিড়ের মাঝে কেউ অত একটা আমাদের লক্ষ্যও করছে না। ছোটবেলা যেমন আমরা একজন আরেকজনের কাঁধে হাত রেখে ট্রেন খেলতাম, ঠিক সেরকমভাবে আলাবি ভাইয়া আমার কাঁধে হাত না রেখে কেবল 2 বাহুতে হাত রেখেছেন। তিনি যদি আমার কাঁধে হাত রাখতেন তাহলে যে কোনো বাচ্চা দেখলেই বলতো আমরা দুজন ট্রেন খেলছি। মুহূর্তের মধ্যেই আমার মনে হলো আমি মনে হয় সবচেয়ে সুরক্ষিত কোনো খাঁচার মধ্যে আবদ্ধ আছি। কোনো খারাপ স্পর্শ আমাকে ছুঁতে পারবে না। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে গেল মনে। আমার আর বুঝতে বাকি নেই যে আলাবি ভাইয়া আমাকে প্রোটেক্ট করার জন্যই এভাবে আমার পেছন আসছেন। তাকে এখন মন থেকে খুব বড় করে একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। মনে মনে ভেবে রাখলাম বাড়ি গিয়ে তাকে একটা ধন্যবাদ জানিয়ে দেব। আমরা যে মেলায় এসেছি এটাকে এক ধরনের গ্রাম্য মেলাই বলা চলে। আর এই গ্রাম্য মেলার সবচেয়ে আকর্ষণীয় প্রকরণগুলোর মধ্যে একটি হচ্ছে পুতুল নাচ। আমরা এখন পুতুল নাচ দেখার জন্য টিকিট কেটে বসে আছি। একটু পরে পুতুলদের নাচ শুরু হবে। পুতুল নাচের মঞ্চের পেছনে একজন লোক সুতো দিয়ে পুতুল বেঁধে তাদের নানাভাবে নাচাচ্ছে। ছোট ছোট পুতুলগুলোর ছোট হাত পা হেলিয়ে দুলিয়ে নাচগুলো বেশ উপভোগ করছি। প্রায় 20 মিনিটের মতো পুতুল নাচ দেখে আমরা পুতুল নাচঘর থেকে বের হয়ে এলাম। মেলার আরেকটা মজার জিনিস হলো বায়োস্কোপ। সাধারণত বায়োস্কোপ দেখানোর সময় ছড়া কেটে বায়োস্কোপের ভিতর দেখানোর চিত্রের বর্ণনা দেওয়া হয়। বায়োস্কোপ দেখতে গিয়ে সাধু আর আমি 1 দফা ঝগড়া করেছি। মেলাতে খাবারের মধ্যে অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার রয়েছে, কিন্তু সবচেয়ে মজার হলো হাওয়াই মিঠাই। মেলায় ঘুরতে হাওয়াই মিঠাই খাওয়ার অনুভূতিটাই অন্যরকম। মেলাটা ঘুরে দেখতে আমার চোখ যায় একটা কাচের চুড়ি দোকানের দিকে। চুড়ির দোকানে গিয়ে আমরা সবাই চুড়ি কিনলাম। সাধু সবুজ রঙের কাচের চুড়ি কিনেছে আর আমি কিনেছি সাদা রঙের কাচের চুড়ি। আসলে সাদাটা আমার বরাবরই একটু বেশি পছন্দের। চুড়ি দোকানের সামনে সার্থক ভাইয়া রাফিদা আপুকে চুড়ি পরিয়ে দেয়, নিয়াজ ভাইয়া ও তাসফি আপুকে চুড়ি পরিয়ে দেয়। 2 জোড়া কপোতিদের এমন একটা রোমান্টিক সিন দেখে সাধু, আমি আর সজল ভাইয়া একসঙ্গে বলে উঠলাম, হাও রোমান্টিক। সজল ভাইয়া তখন একটু কাঁদো ভঙ্গিতে বলে উঠল, ও ভাই আমারও একটা বউ আয়না দে, আমিও একটু চুড়ি পরাইতে চাই। সজল ভাইয়ার কথায় আমরা একটু হেসে উঠলাম। চুড়ি কেনা শেষ করে আমরা নাগরদোলায় উঠলাম। নিয়াজ ভাইয়া, তাসফি আপু, সার্থক ভাইয়া আর রাফিদা আপু একসাথে উঠেছে। আমি, সাধু, সজল ভাইয়া আর আলাবি ভাইয়া একসাথে উঠেছি। নাগরদোলা 2 বার ঘুরে আসতে সজল ভাইয়া আলাবি ভাইয়ার বাহু ধরে ধাক্কাতে বলতে লাগলো, ভাই আমারে নাগরদোলায় উঠাইছস নাকি রকেট দিয়ে পৃথিবী ঘুরাইতেছস? ভাইরে ভাই, আমার তো দুনিয়াটাই ঘুরতেছে, থামা ভাই থামা, তুই আমার আলুবাবু, গুলুমুলু তুলু, প্লিজ ভাই থামা। সজল ভাইয়া ভয়ের চোটে যে কী বলছে তা নিজেও বুঝতে পারছে না। আলাবি ভাইয়াকে ওইভাবে নাম ধরে ডাকায় আমি আর সাধু হাসি চেপে রাখতে না পেরে হাসতে একজন আরেকজনের উপর হেলে দুলে পড়ছি। এমন সময় আমার অসাবধানতায় হাত ফসকে আমার হাতে থাকা চুড়িগুলো পড়ে গেল। চুড়িগুলো পরে একেবারে চুরমার হয়ে গিয়েছে, তাই স্পষ্ট দেখা যাচ্ছে। চুড়িগুলো পড়ে যাওয়াতে মনটা খারাপ হয়ে গেল। ঠিক তখনই আলাবি ভাইয়া বলে উঠলেন, হাসো, আরও বেশি করে হাসো, হা করে হাসো। কথাটা বলে উনি হা করে আমাদের ব্যঙ্গ করলেন। আমি মুখটা গোমরা করে চুপচাপ বসে রইলাম। সজল ভাইয়া তার
প্রলাপ বকে যাচ্ছে, সে কি বলছে তা নিজেও জানে না। কিছু সময় পর নাগরদোলা থেমে গেলে আমরা সবাই নেমে আসি। তখন সজল ভাইয়া বলে, আর একটু হইলেই তো যাইতাম ফুটু শুইয়া, তখন আমার হবু বউটারে কে চুরি পড়াইতো। নিয়াজ ভাইয়া বলে উঠল, তোর হবু বউর জামাই। মেলা থেকে ফিরে আসার সময় আমরা ফুচকা খাই। ফুচকা খেতে গিয়ে সেখানে ঘটে আরেক ঘটনা। ফুচকায় বরাবরই ঝাল বেশি দিয়ে খেতে ভালো লাগে। আমি, সাধু, তাসফি আপু আর রাফিদা আপু ঝালের প্রতিযোগিতায় নেমে পড়ি, কে কত বেশি ঝাল খেতে পারি। অবাক করার বিষয় হলো আমাদের সাথে আলাবি ভাইয়াও ফুচকা খেতে বসেছে। তাকে ফুচকা খেতে দেখে অবাক হয়েছি, তার কারণ একটু গম্ভীর টাইপের ছেলেরা ফুচকা খেতে চায় না, এটা আসলে আমার ধারণা। ভেবেছিলাম হয়তো আলাবি ভাইয়াও বলবে এসব বাইরের অস্বাস্থ্যকর খাবার আমি খাই না। আমার ধারণাকে ভুল প্রমাণ করে সেও বসে পড়ে খেতে। ভাইদের খাওয়া শেষ, কারণ তারা 1 প্লেট করে ফুচকা খেয়েছে। আমরা মেয়েরা একবার ফুচকা খেয়ে এরপর দ্বিতীয় প্লেট ফুচকা নিয়ে বসেছি, তাও আবার আগের তুলনায় ঝাল বেশি। দ্বিতীয় প্লেটের কয়েকটা ফুচকা খাওয়ার পরে আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। মুখটা ও আকৃতি করে মুখের ভিতর বারবার বাতাস ঢোকাচ্ছি। ঝাল আমি খেতে পারি, তবে আজকের ঝালটা মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছে, তাই আর খেতে পারছি না। চারপাশে তাকিয়ে পানি খুঁজতে লাগলাম। তখনই দেখি আলাবি ভাই 1 বোতল পানি আমার সামনে ধরে রেখেছেন। দেখে মনে হচ্ছে বোতলটা পুরোই নতুন, হয়তোবা এইমাত্র কিনে আনা। আমি 7-5 না ভেবে তাড়াতাড়ি বোতলটা নিয়ে বোতলেই মুখ লাগিয়ে খেতে শুরু করলাম। তার এমন কাজে অবাক হয়নি, কিন্তু পরবর্তী কাজে অবাক না হয়ে পারলাম না, কারণ আমার পাশের চেয়ারে বসে আমার মুখ লাগিয়ে খাওয়া বোতলটায় আলাবি ভাইয়া ও মুখ লাগিয়ে পানি খেতে শুরু করলেন। আমি তড়িৎ গতিতে বলে উঠলাম, ভাইয়া এটা আমার মুখ লাগানো। আমার কথা শুনে আলাবি ভাই একবার আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। এরপর পুনরায় আগের মতো করেই বোতলে মুখ লাগিয়ে আমার অর্ধেক খাওয়া পানিটা পুরো খেয়ে বোতলটা ফেলে দিলেন। আমি ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু সে একটা গাছাড়া ভাব নিয়ে নিজের মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তখন আমি আমতা আমতা করে আলাবি ভাইয়াকে বললাম, ধন্যবাদ ভাইয়া। তখন আলাবি ভাইয়া ফোন থেকে তার দৃষ্টি সরিয়ে আমার দিকে তাকিয়ে ভ্রুকুটি করে বললেন, কোনটার জন্য? ভাব দেখলে আর বাঁচি না, মনে হয় যেন সারা জীবন আমাকে সাহায্য করে উদ্ধার করেছেন, এই জুয়ের কাছ থেকে ধন্যবাদ পাচ্ছে, তাও আবার বলছে কোনটার জন্য। আমি পুনরায় বললাম, তখন মেলায় আমাকে সেভ করার জন্য। আমার কথার পৃষ্ঠে কোনো জবাব না দিয়ে তিনি কেবল হুঁক বলে আবার ফোনে ব্যস্ত হয়ে পড়লেন। বাড়িতে এসে আমরা রাতে খাবার কেউ খেতে পারলাম না। মেহমানের চাপ একটু কমে যাওয়ায় আমার রুমে আমি আর সাধু ঘুমালাম। এই কয়দিন আমাদের দুজনের মাঝে কোনো দেশের বর্ডার দিতে পারিনি, মানুষজন বেশি ছিল বলে। আজকে ঘুমানোর সময় সাধু আর আমার মাঝখানে একটা বর্ডার দিয়ে দিলাম, অর্থাৎ কোলবালিশ দিয়ে দিলাম। তারপর আমি আর সাধু কথা বলতে বলতেই গভীর ঘুমে তলিয়ে গেলাম। অ্যালার্মের শব্দে সকালে ঘুম ভাঙল। ফোনের অ্যালার্মটা বন্ধ করে বিছানায় বসেই একটু মোছড়ামুছড়ি করছিলাম। বাইরে একটা মোড়ক অনবরত ডেকে যাচ্ছে। ঘরে বসেই বাইরে কারো উঠোন ঝাড়ু দেওয়ার শব্দ পাচ্ছি। সকালের নাস্তা খেয়ে ব্যাগপত্র গুছিয়ে আমরা চলে যাব, এই কথা মনে পড়তেই বিছানা থেকে তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। পাশে ড্রেসিং টেবিলের উপর চোখ পড়তেই চমকে উঠলাম, ওরে চান্দু, তলে তলে তুমি জাহাজ চালায় ফালাইতেছ আর আমি জানি না কিছু। হঠাৎ করে সাধুর গলার আওয়াজ পেয়ে হকচকিয়ে উঠলাম। পেছনে ফিরে দেখি সাধু বিছানার উপর বসে আমার দিকে তাকিয়ে আছে। ওর তাকানো দেখে মনে হচ্ছে ও গোয়েন্দা বিভাগের জন্য কাজ করে একেবারে সব উদ্ধার করে ফেলবে। আমি ওকে বললাম, জাহাজ চালাইতে পারলে কি আর এই জায়গায় বসে থাকতাম নাকি? আমি তো দেখতেছি তুই এই জায়গায় বসে জাহাজ চালাইতেছস। কি রে, কাহিনী কি? ওকে বলা শুরু করলাম। সকালে ড্রেসিং টেবিলের দিকে চোখ পড়তে দেখি টেবিলের উপর একটা ছোট্ট বেলি ফুলের চারা আর নিচে একটা গোলাপ গাছ। গাছের 2 ডালে 2টা হালকা হলুদ রঙের ফুল ফুটে আছে। 2টা ডালেই একটা একটা করে চিরকুটের মতো কাগজ বেঁধে রাখা। একটা খুলে দেখি আমার সেই চেনা হাতের নীলকালিতে লেখা, গাছটা তোমার জন্যই। আমি জানি তুমি গাছটাকে আগলে রাখবে, তাই আর বলার প্রয়োজন নেই। দ্বিতীয়টা লেখা, বেলি ফুল আমার বর্ষণ সঙ্গিনীর পছন্দের, আর এই হলুদ গোলাপ তোমার বর্ষণ সঙ্গীর পছন্দের, তাই দুটো একসাথে দিলাম। এখন আপাতত এতটুকু জেনে রাখো। কি বুঝলি কিছু? বুঝলাম, তোরও ভালোবাসার মানুষ আয়সা পড়ছে। কথাটা বলে সাধু ফ্রেশ হতে চলে গেল। সাধুর কথা শুনে আমি 2 হাতে 2টা চিরকুট নিয়ে স্তব্ধ হয়ে বসে রইলাম। সত্যিই কি আমাকে কেউ ভালোবাসে? আমিও কি বেলা শেষে একটা ভালোবাসার হাত পাবো? লোকটা যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে আমার সামনে আসে না কেন? ভালোবাসার মানুষকে কি না দেখে থাকা যায়? ধুর, কি যে চিন্তাভাবনা করছি। লোকটা আমাকে কেন ভালোবাসবে? সে তো আর আমাকে বলেনি সে আমাকে ভালোবাসে। সকালে হালকা পাতলা নাস্তা করে ব্যাগপত্র গুছিয়ে অটোতে ওঠাচ্ছিল নিয়াজ ভাইয়া। বাড়ি থেকে 10-15 মিনিটের রাস্তা আমরা অটো করে যাব। মেন রোডে আমাদের ভাড়া করা মাইক্রো আসবে। আমার ব্যাগের পাশে নিয়াজ ভাইয়া গাছ দুটো দেখে বলল, এই গাছপালা নিয়ে যাবে নাকি? আমি বললাম, হ্যাঁ। ভাইয়া কপালটা একটু কুঁচকে আবার আমাকে পাল্টা প্রশ্ন করলো, এই 2টা কোথায় পেলি? ভাইয়ের প্রশ্নে আমি অনেকটা ঘাবড়ে গেলাম। হুট করে সাধু বলে উঠল, আরে ভাইয়া, এগুলো তো ওকে সুমন আপু দিছে।
আমি সাধুর দিকে তাকাতেই আমাকে একটা চোখ মেরে পুনরায় ভাইয়াকে বলল, আমাদের জুঁই ফুলের বেলি ফুল খুব পছন্দের, এর জন্যই তো সুমন আপু ওরে বেলি ফুল দিছে, সাথে গোলাপ ফুলও এক্সট্রা ফ্রি দিল। ভাইয়া বলল, ও আচ্ছা, বলে গাছ দুটা উঠিয়ে নিল। আসলে গাছ দুটা পেয়ে আমিও মনে মনে একটু খুশি হয়েছি। গাড়ির সামনে এসে খেয়াল করলাম এটা আগের তুলনায় একটু বড়, আর মানুষও আমরা আগের তুলনায় 3-4 জন বেশি। গাড়িতে ওঠার সময় সাধু বলল, সজল ভাইয়া আমি তোমার পাশে বসবো। ওই সজল ভাইয়ের সাথে বসবি কেন? বিয়ার সব পিক নিতে হইব না? আগে কি করছিলি? পিক তুলছি। সাদমান ভাই জানে তার বউ সজল সজল করে? ওই তো কইছে সজল ভাইয়ের থেকে আমার বিয়ার সুন্দর সুন্দর পিক নিয়ে যেন ওরে দেই। তোর আবার বিয়া হইল কবে? আরে তোর ভাইয়ের বিয়াতে আমি যে পিক তুলছি ওগুলি চাইছি, বুঝছস নাকি আরও কইতে হইব? ও ভালো কইরা কবি না। গাড়িতে আমার পাশে আলাবি ভাইয়া বসে, তার পাশে সজল ভাইয়া, আর তারপরে বসে সাধু। রাতে সাধুর সাথে ঘুমানোর কারণে ভালোভাবে ঘুম হয়নি, কারণ ও আমার উপর একটু পরপর হাত পা উঠিয়ে দিয়েছিল। তা এখন একটু ঘুম ঘুম ভাব আসছে। অনেক চেষ্টা করে চোখটাকে মেলে রাখতে পারছি না। চোখটার সাথে অনেক সময় যুদ্ধ করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। মাথায় কারো স্পর্শ পেয়ে হঠাৎ করে চোখ মেলে তাকালাম। দেখি আলাবি ভাইয়া তার ডান হাতে আমার হিজাব পরিহিত মাথাটার এক পাশ চেপে ধরে আছেন, আর একটু হলেই তার কাঁধে গিয়ে আমার মাথা ঠেকত। এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে নিজেকে সামলে নিলাম। তারপর সামনের দিকে তাকিয়ে দেখলাম আমাদের এমন অবস্থা কেউ দেখেনি। সজল ভাইয়া সিটে মাথায় হিলিয়ে দিয়ে মুখটা হা করে ঘুমাচ্ছে। সাধু কানে ইয়ারফোন গুঁজে দিয়ে মাথাটা জানালায় ঠেকিয়ে চোখ বুজে আছে। ঘুমাচ্ছে কিনা তা বোঝা মুশকিল। এবার আলাবি ভাইয়ার দিকে তাকিয়ে দেখি উনি মোবাইলে কিছু একটা করছেন। তাই আমি আর কিছু না বলেই বাইরের দৃশ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। তখনই আলাবি ভাই আস্তে করে বলে উঠলেন, ম্যানার্স ভুলে গেলে? তার কথার মানে বুঝতে পেরে আমিও আস্তে করেই তাকে বললাম, সরি, বলে আবারও বাইরের দিকে তাকালাম, কারণ বাইরের এই দৃশ্যটাকে মিস করতে চাই না। অন্যদিকে ঘাড় ঘোরানোর সাথে সাথে আবার আলাবি ভাইয়া বলে উঠলেন, ধন্যবাদ কে বলবে? তার এমন ভাব দেখে মনে হচ্ছে তাকে এক্ষুনি ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলে দিই। একটুখানি মাথা ধরে ভাব এমন করছে যেন পুরো দেশকে করোনামুক্ত করে ফেলেছে। তাকে আস্তে করে ঝাঁঝালো কণ্ঠে বললাম, আমি কি বলেছিলাম আপনাকে আমার মাথা ধরে বসে থাকেন? আমিও তো বলিনি বারবার আমার কাঁধের উপর এসে ঢলে পড়ো? আমার মাথা আমার ইচ্ছে, আমি ঢলে পড়বো না হলে লাফিয়ে পড়বো, তাতে আপনার কি? অবশ্যই আমার কিছু। আমার গায়ে পড়বে কেন তুমি? আমি ইচ্ছা করে কি পড়েছি নাকি? সেটা তুমিই ভালো জানো। কথা কম বললেও ঝগড়া তো কম পারেন না। সামনে তোমার মতো একটা ঝগড়াটে মেয়ে থাকলে সবাই এসে এসে একটু করে ঝগড়া করে যাবে। আমি এবার আর না পেরে চেঁচিয়ে বলে উঠলাম, আমি ঝগড়াটে মেয়ে? গাড়ির সবার দৃষ্টি এখন আমার দিকে। সাথে সাথে সাধু বলে উঠল, এতদিন পরে বুঝলি? ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকাতেই নিয়াজ ভাইয়া বলে উঠল, হঠাৎ করে তোর নিজের পরিচয় দিতে ইচ্ছা হলো কেন? এমনভাবে যে ফেসে যাব তা বুঝতেই পারেনি। নিজের উপর রাগ হচ্ছে এখন। আলাবি ভাইয়ার দিকে তাকিয়ে দেখি উনি আরাম করে ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করছেন। কাউকে আর কিছু না বলে সোজা বাইরের দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছে ঘুম নামক কোনো বস্তু যদি আমার সামনে পেতাম তাহলে তার সাথে এখন বক্সিং খেলতাম। বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের 3:30টার মতো বেজে যায়। আজকে অবশ্য রাস্তার জ্যাম একটু বেশি ছিল। বাসায় আসার সময় নিয়াজ ভাইয়া বিরিয়ানি কিনে নিয়ে আসে। আমরা সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে যে যার রুমে চলে আসি। রুমে এসেই বিছানায় গায়ে লিয়ে দিলাম। একটা জিনিস ভেবে খুবই ভালো লাগছে যে এখন বাসায় আমাদের একজন সদস্য বেড়ে গেল। এখন বাসায় তাসফি আপুও থাকবে। আমার গল্প করার জন্য খুব ভালো একজন পার্টনার পেয়ে গেলাম। ধীরে ধীরে নিয়াজ ভাইয়া আর বাবার সম্পর্কটাও স্বাভাবিক হচ্ছে। এখন আমার একটা হ্যাপি ফ্যামিলি হবে। এই হ্যাপি ফ্যামিলিতে যদি আম্মু থাকতো তাহলে আরও অনেক বেশি ভালো হতো। এসব ভেবেই মনে অনেকটা প্রশান্তি পেলাম। কারো ডাকে আমার ঘুম ভাঙল। চোখটা মেলে দেখি আমার সামনে তাসফি আপু বসে আছে আর আমাকে ডাকছে। তাসফি আপুর ডাকের সাথে চারপাশ থেকে আজানের ধ্বনি কানে এসে লাগছে। আমার সামনে তাসফি আপুকে দেখে উঠে বসলাম। আপু বলল, মাগরিবের আজান দিচ্ছে, এখনও ঘুমাচ্ছ? তাড়াতাড়ি ওঠো। আপুকে এভাবে ডাকতে দেখে কতটা যে ভালো লাগলো তা বলে বোঝানোর মতো নয়। বিছানায় বসি আপুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তখন আপু বলে উঠল, কি দেখছো? নামাজ পড়বে না? আপুর দিকে তাকিয়ে বললাম, জানো ছোটোবেলায় বাবা ডেকে ঘুম থেকে ওঠাতো। বড় হওয়ার পরে ফোনের অ্যালার্ম শুনে শুনে উঠতে হয়। কয়েক বছর পর এই প্রথম আমাকে কেউ এভাবে ডেকে তুলেছে। তোমার এভাবে ডেকে তোলায় আমার যে কতটা ভালো লেগেছে তোমাকে বলে বোঝাতে পারবো না। এখন থেকে আরও অনেক কিছুই ভালো লাগবে। এই পিচি মেয়েটাকে আমি দেখে শুনে রাখবো এখন থেকে, বলেই আমার গালটা একটু টেনে দিল। তারপর আবার বলল, এবার ওঠো তাড়াতাড়ি, মাগরিবের আজানও শেষ হয়ে গিয়েছে।
আপু রুম থেকে বের হতেই উঠে অজু করে নামাজ পড়ে যা নামাজটা ভাঁজ করছিলাম, তখনই তাসফি আপু আবার এসে হাজির। আমার সামনে এসে আমাকে জিজ্ঞেস করলো, বাসায় তো তুমিই রান্না করতে তাই না? আমি বললাম, হ্যাঁ, মাঝে মাঝে কমলা আন্টি করে দিত। কেন? আসলে কিচেনে গিয়ে কিছুই খুঁজে পাচ্ছিলাম না ভালোভাবে, তাই তোমার কাছে জানতে আসলাম কোথায় কি রাখা হয়। একটু আসো আমার সাথে। এসেই রান্নাঘরে পাকনামো শুরু করে দিয়েছো? আরে বেশি কিছু না, একটু কফি তো শুধু বানাতে চাচ্ছিলাম। নিজের হাতে কফি তৈরি করে নিজের শ্বশুরকে, হাজব্যান্ডকে আর পিচ্চি মেয়েটাকে খাওয়াতে চাই, বুঝেছ? জি বুঝেছি ম্যাডাম। আমার কথা শুনে তাসফি আপু হেসে দিল। তারপর বলল, দুই ভাই বোন তো দেখি একই ধাঁচের। আমি বললাম, কিভাবে জানো? তুমি যে ভঙ্গিতে আমাকে ম্যাডাম বললে, তোমার ভাইয়াও মাঝে মাঝে এভাবে আমাকে বলে। প্লিজ প্লিজ প্লিজ, তোমাদের লাভ স্টোরি কিন্তু শোনাবে আমাকে। আচ্ছা চলো, কফি খেতে খেতে শোনাবো। কফি বানিয়ে তার সাথে ফ্রিজে রাখা সিঙ্গারা ভেজে আমি আর তাসফি আপু ভাইয়া আর বাবাকে ড্রয়িং রুমে দিয়ে আসলাম। তাসফি আপুকে নিয়ে আমার বারান্দায় এসে টুল ছাড়ে ফ্লোরে বসে পড়লাম আমরা। কফির মগে একবার চুমু দিয়ে তাসফি আপুর দিকে তাকালাম। তারপর বললাম, এবার কিন্তু বলতে হবে, শুরু করো। তখন আপু একটু মুচকি হেসে বলল, আচ্ছা বলছি তাহলে শোনো। কলেজ শেষে কলেজের সামনে থেকে অটো করে বাড়ি ফিরছিলাম। এই একই অটোতে তোমার ভাইয়া গাজীপুর থেকে তোমার নানা বাড়ি ফিরছিল। দুজন একেবারে মুখোমুখি হয়ে বসেছিলাম। আমার যে স্ট্যান্ডে নামার কথা, তার পরের স্ট্যান্ডে নামার কথা তোমার ভাইয়ার। কিছু দূর আমাদের অটো চলার পরে অপর পাশ থেকে আসা আরেকটা অটোর সাথে আমাদের অটোটা ধাক্কা লাগে। ধাক্কা লেগে আমাদের অটো কিছুটা কাত হয়ে যায় আর আমি অটো থেকে পড়ে যাই। পড়ে গিয়ে মাথায় সামান্য ব্যথা পাই, কিন্তু হাতের কোণটা খুব বিশ্রীভাবে ছিলে যায়। রাস্তায় বসিয়ে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আশেপাশে সবাই আমার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে হাই হুতাশ আর দুঃখ প্রকাশ করছিল। আমাকে যে কেউ এসে একটু ধরবে সে চিন্তা ভাবনা কারো মধ্যেই নেই। তখন ভিড় ঠেলে একজন যুবক এসে তাড়াহুড়ো করে আমাকে ধরে রিকশায় উঠিয়ে হসপিটালে নিয়ে যায়। আর সেই যুবকটাই হলো তোমার নিয়াজ ভাইয়া। এরপর ওই দিনই তোমার ভাইয়া আর আমার মধ্যে ফোন নাম্বার আদান প্রদান হয়। বাবাকেও তোমার ভাইয়াই কল করে আমার কথা জানায়। হসপিটাল থেকে বাড়ি আসার পর তোমার ভাইয়া রাতে কল করে খোঁজ নেওয়ার বাহানাতে আমার সাথে কথা বলতো। আমারও কথা বলতে বেশ ভালো লাগতো। এইভাবে আমাদের একে অপরের ভালো লাগার সূত্রপাত ঘটে আর তারপর প্রণয় ঘটে। তাসফি আপু এক নাগারে কথাগুলো বলে তারপর দম ছাড়লো। আমার কাছে ওদের দুজনের প্রণয়ের সূচনাটা খুব ভালো লাগলো। আমি উৎসুক হয়ে জানতে চাইলাম, আচ্ছা আপু, তোমার ফ্যামিলি নিয়াজ ভাইয়ের কথা প্রথম কিভাবে জানলো? আমার কথায় তাসফি আপু খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, তোমার ভাই প্রেম নিবেদন করতে এসে আমার আব্বার কাছে হাতে নাতে ধরা পড়েছিল। আমি আরও উৎসুক হয়ে বলে উঠি, সেটা কিভাবে? পুনরায় আপু বলতে লাগলো, আমাদের মাঝে কথা হতে হতে এক পর্যায়ে খুব ভালো বন্ডিং হয়ে যায়। এর মাঝে 4 মাস কেটে যায়। 4 মাস পরে তোমার ভাইয়া আবার গ্রামে আসে আমার সাথে দেখা করবে বলে। অবশ্য আমাকে বলেছিল তার নাকি আমাকে কিছু বলার আছে। বাসা থেকে খুব একটা বের হতে দিত না আমাকে। আমাদের প্ল্যান ছিল সন্ধ্যার দিকে আমাদের বাড়ির পেছন সাইডে আমরা দেখা করব। বাড়ির পেছন সাইডে ওই দিন তোমার ভাইয়া নাকি এসে আমাকে কিভাবে প্রপোজ করবে সেটা প্র্যাকটিস করছিল। আমার আসতে একটু দেরি হচ্ছিল আর দুর্ভাগ্যবশত তোমার ভাইয়াকে ওই অবস্থায় আমার আব্বা দেখে ফেলে। আব্বার যা বোঝার বুঝে ফেলে। আমার আব্বা খুব একটা রাগী মানুষ নয়, সব কিছু ঠান্ডা মাথায় সামলান। সেই দিন তোমার ভাইয়াকে আব্বা বুঝিয়েছে তোমার ভাইরা প্রেম করার বয়স হলো, আমার প্রেম করার বয়স হয়নি। আর সাথে নাকি এটাও বলেছিল, তোমার ভাইয়া যদি নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে পারে তাহলে আমাদের কথা ভেবে দেখবেন। নিজেকে উপযুক্ত করে গড়ে তুলেছি আমার বোনের সাথে গল্প করার জন্য নাকি? হঠাৎ করে নিয়াজ ভাইয়ের কণ্ঠ শুনে আমি আর আপু দুজনে পেছন ফিরে তাকালাম। তাকিয়ে দেখি ভাইয়া 2 হাত বুকে গুজে দেয়ালের সাথে হেলে দাঁড়িয়ে আছে। আমি একটু মুচকি হেসে বলে উঠলাম, ভাইয়া কখন এসেছ? যখন থেকে ম্যাডাম আমাদের প্রেম কাহিনী শুরু করেছেন তখন থেকে। এসে যখন পড়েছ তাহলে এবার দুজনে মিলে আমাকে তোমার আর তাসফি আপুর প্রেম কাহিনী শোনাও। তাসফি আপু কিরে, এতগুলো কচকচে নোট খরচ করে বউ নিয়ে আসলাম আপু ডাকার জন্য নাকি? ভাবি ডাকবে এরপর থেকে। নিয়াজ ভাই এসে আমাদের গল্পের আসরে যোগদান করলো। আমাদের গল্পের আসর শেষ হতে প্রায় 11টা বেজে গেল। এর মাঝখানে রাতের খাবার খেয়ে নিয়েছিলাম, তারপর আবার গল্প শুরু করেছিলাম। ঘড়ির কাঁটায় রাত প্রায় 2:30টা ছুঁইছি। বৃষ্টি তার জলকণা দিয়ে প্রকৃতিকে স্নান করিয়ে দিচ্ছে, সেই সাথে পরিবেশকে করছে শীতল। আমার গাঢ় ঘুমটাকে ফোনের রিংটোন বেজে ছুটি জানাচ্ছে। ঘুমটাকে কোনো মতে ছুটি দিতে ইচ্ছে হচ্ছে না। ঘুম আমার চোখের পাতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে, কিন্তু একই সাথে মস্তিষ্ক জানান দিচ্ছে ফোনের ওপাশ থেকে কেউ আমাকে ডেকে যাচ্ছে। ফোনটা বেজে যাচ্ছে তো বেজেই যাচ্ছে। কোনো প্রকার ক্লান্তি তাকে গ্রাস করতে পারছে না। ঘুমের সাথে আমার চোখের পাতা অনেক সময় যুদ্ধ করে এক পর্যায়ে খুলে গেল। পাশ থেকে ফোনটা নিয়ে ঘুম ঘুম চোখে দেখার চেষ্টা করলাম কে ফোন দিচ্ছে, কিন্তু চিনতে ব্যর্থ হলাম, কারণ নাম্বারটা একটা আননোন নাম্বার। ঘড়ির কাঁটায় চোখ রাখতে দেখি ঘড়ির কাঁটা ঠিক রাত
2:30টার ঘরে পা দিয়েছে। এমন সময় একটা অপরিচিত নাম্বার চোখে ভেসে উঠতে চরম মাত্রায় বিরক্ত লাগছে, সাথে কিছুটা রাগও হচ্ছে। কলটা বাজতে বাজতে কেটে গেল। স্ক্রিনে তাকিয়ে দেখি মোট 12টা কল, তাও আবার এই একই অপরিচিত নাম্বার থেকে। এর মাঝে ফোনটা আবারও বেজে উঠল। কলটা রিসিভ করে আমি কিছু বলে ওঠার আগে অপর পাশ থেকে একটা পুরুষালী কণ্ঠে ভেসে আসলো। ফোন ধরছো না কেন? ঘুমাচ্ছিলে? ঘুমন্ত মানুষকে ঘুম থেকে উঠিয়ে যদি কেউ বলে ঘুমাচ্ছিলে, তখন কি পরিমাণ রাগ হবে? মনে তো চাচ্ছে পারলে বেটাকে ফোনের মধ্যেই গলা চেপে ধরি। এক প্রকার ঝাঁঝালো কণ্ঠেই বলে উঠলাম, ঘুমের থেকে উঠাইয়া আবার জিজ্ঞেস করতেছোস ঘুমাইছি নাকি? ওই, তোর ঘরে মা বোন নেই? আমার শান্তির ঘুম নষ্ট করলি কেন? ঘুম নষ্ট করতে মন চাইলে নিজের বোরে কল দিয়া ঘুম ভাঙিয়ে পীড়িতের আলাপ কর। তাই তো করছি। এমন একটা কথা বলায় আমি একটু ভরকে গেলাম। আমি কপালে 2টা ভাঁজ ফেলে বলে উঠলাম, কি? অপর পাশ থেকে আবারও উত্তর এলো, আমার বউকেই তো কল দিয়েছি পীড়িতের আলাপ করার জন্য। এবার সম্পূর্ণরূপে ঘুম আমার থেকে ছুটি নিয়ে পালিয়ে গেল। একটু নড়েচড়ে খাটের উপর শোয়া থেকে বসে পড়লাম। তাকে বললাম, কে আপনি? কি উল্টাপাল্টা বলছেন? অপর পাশ থেকে কানে বেজে উঠল, তোমার সারা জীবনের বর্ষণ সঙ্গী। লোকটার কথা শুনে বুকের মধ্যে ধুকপুক ধুকপুক একটা আওয়াজ বেজে উঠল। একটু স্বাভাবিক হয়ে নিজের কণ্ঠটাকেও স্বাভাবিক রেখে তাকে প্রশ্ন করলাম, কি চাই আপনার? লোকটা জবাবে বলল, বউর সাথে পীড়িতের আলাপ করতে চাই। এখানে আপনার কোনো বউ নেই, রং নাম্বারে কল করেছেন। যার সঙ্গে কথা বলছি তার কণ্ঠটা আমার বউয়ের মতো মনে হচ্ছে, তাই এখন আমি তার সাথে পুরো রাতটা কথা বলবো। আমি রাত বিরাতে কোনো পাগলের সাথে কথা বলি না। কথাগুলো বলে ফোনটা কেটে দিলাম। এরপর ফোনটা ইচ্ছে করে বন্ধ না করে সাইলেন্ট করে রেখে ঘুমানোর জন্য আবার শুয়ে পড়লাম। কারণ সকালে উঠে দেখতে হবে না লোকটা কতবার কল দিয়েছে। সকালে ঘুম থেকে উঠে আর ভার্সিটি যায়নি, কারণ আজকে তাসফি ভাবির আমাদের বাসায় প্রথম দিন। তাই চিন্তা করলাম তাকে সঙ্গ দেব, কালকে থেকে না হয় ভার্সিটি যাব। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি বর্ষণ সঙ্গী নামক লোকটার 78টা কল স্ক্রিনে ভেসে আছে। সকাল সকালে অদ্ভুত একটা কাজ করে বসলাম, আর তা হলো লোকটার নাম্বার মোবাইলে বর্ষণ সঙ্গী দিয়ে সেভ করে রাখলাম। নিজের কাজে নিজেই অবাক না হয়ে পারলাম না, কিন্তু পর মুহূর্তেই মনে মনে একটু হেসে উঠলাম। সারাদিন আমাদের দুজনের খুব ভালোই কেটেছে। সকালে কমলা আন্টি এসে একবার আমাদের দুজনকে দেখে গিয়েছিল। বিয়েতে কমলা আন্টি ছিল বিধায় ভাবিকে আর কমলা আন্টিকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। দুপুরে দুজন একসাথে রান্না করেছি। বিকেলের দিকে ভাবিকে নিয়ে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করেছি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা চেক করে দেখি একটা মেসেজ এসেছে। তবে মেসেজটা রাত 2টার দিকে এসেছিল। মেসেজ ওপেন করে দেখি লেখা আছে, আজ আর আমার বর্ষণ সঙ্গিনীর ঘুম নষ্ট করতে চাই না, তাই মেসেজ করেই জানতে চাইছি ঘুমাচ্ছ। মেসেজটা দেখে আমার এই মুহূর্তে বিরক্ত হওয়ার কথা, তবে আমার স্নেহ এই মুহূর্তে বিরক্তির কোনো অনুভূতি মস্তিষ্কে প্রেরণা না করে বরং একরাশ ভালো লাগার অনুভূতি মস্তিষ্কে পাঠাচ্ছে। আচ্ছা, লোকটার এমন অদ্ভুত কর্মকাণ্ড কি আমার ধীরে ধীরে ভালো লাগতে শুরু করেছে, নাকি লোকটা কি এখন ভালো লাগতে শুরু করেছে? জীবনের কয়েকটা দিন পেরিয়ে গেল, খুব ভালোভাবে জীবনটা চলছে। মানুষের যে কখন কাকে ভালো লেগে যায় তা আসলেই বলা মুশকিল। আমারও ভালো লেগে গেছে আমার বর্ষণ সঙ্গীকে। সেই দিন তার নাম্বার সেভ করার পর থেকে আমাকে মাঝে মধ্যে সে মেসেজ করতো। প্রথম প্রথম তার পাঠানো বার্তা পরে মনকে ভালো লাগার রঙে রাঙাতাম। এরপর আমিও একটু একটু তার মেসেজের উত্তর দিতাম। তাকে আমি একদিন বলেছিলাম আমি তাকে দেখতে চাই, কিন্তু সে বলেছিল এটা নাকি একটা সারপ্রাইজ। যেদিন 19-এর কোঠায় আমি পা বাড়াবো সেদিনই নাকি সে আমার সামনে আসবে। এরপর থেকে শুরু হয় আমার অপেক্ষার প্রহর, যে প্রহরের আমি কাল ইতি টানব। হ্যাঁ, কাল আমি 18তে পা দিয়ে সব অপেক্ষার ইতি টানতে যাচ্ছি। রাতে বারান্দায় বসে বসে মোবাইলে গান শুনছিলাম আর অপেক্ষা করছিলাম কখন বর্ষণ সঙ্গে মেসেজ দিবে। একটু পরে টুংটাং শব্দে মেসেজ আসলো, প্রিয়তমা, তোমাকে শুভ্র বেলি ফুলের ঘ্রাণ মাতানো শুভেচ্ছার সঙ্গে জানাই শুভ জন্মদিন। প্রতীক্ষার অন্ত ঘটিয়ে দেখা হবে আমাদের ইনশাল্লাহ। কাঙ্ক্ষিত ব্যক্তিটির ছোট্ট এই বার্তা পেয়ে আমার ঠোঁটের সঙ্গে তাল মিলিয়ে হাসতে লাগলো আমার চোখ। অপেক্ষা না করে তাকে দ্রুত উত্তর দিলাম, সত্যি আমরা কাল দেখা করব? সঙ্গে সঙ্গে ফোনের মেসেজ টোন শব্দ করে জানান দিল আমার বর্ষণ সঙ্গী আমাকে উত্তর দিয়েছে, হ্যাঁ করব, তবে তার আগে দরজার সামনে এসে দরজাটি একটু খুলে দেখো। মেসেজটা পড়ে তড়িৎ গতিতে ছুটলাম দরজার দিকে। দরজা খুলে দেখি সেই ঠিক প্রথম দিনের মতো নীল রেপিং পেপারে মোড়ানো একটি বক্স, যার উপর রয়েছে ঈষৎ হালকা হলুদ বর্ণের গোলাপ ফুল। সেই আগের মতো লেখা রয়েছে বর্ষণ সঙ্গিনীর জন্য, তবে এই বক্সটা একটু বড়। কেউ দেখার আগে তাড়াতাড়ি করে 2 হাতে কুড়িয়ে নিলাম বক্সটা। এরপর আবার তড়িৎ গতিতে রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। র্যাপিং পেপারের মোড়ানো বক্সটা খুলে নিজের অজান্তেই ঠোঁটের কোণে একটা হাসি রেখা ফুটে উঠল। বক্সের ভিতরে সেই আগের মতোই রয়েছে একটা বেলি ফুলের মালা।
তবে এবারে মালার নিচে কোনো শাড়ি নেই, রয়েছে সারি সারি কাচের চুড়ি। সাদা, কালো, লাল, নীল, সবুজ, হলুদ, প্রায় সব রঙের চুড়ি রয়েছে এখানে। সাথে কিছু চকলেটও আছে। তাড়াতাড়ি করে মোবাইলটা হাতে নিয়ে বর্ষণ সঙ্গী দিয়ে সেভ করা নাম্বারে মেসেজ করলাম। আপনি কিভাবে জানলেন চুড়ি আমার পছন্দের?